সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবন গল্পের 1563তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ সিরাজুল ইসলামের জীবনের কলিজা কাঁপানো এক মর্মান্তিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল শাশুড়ি রূপে পাগল হয়ে তালাক দিলেন 2 সন্তানের জননীকে। এই গল্পটা সিলেটের প্রত্যন্ত এলাকার উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান সৌদি প্রবাসী মোহাম্মদ সিরাজুল ইসলামের জীবনের চরম শিক্ষণীয় এক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমাদের এই পৃথিবীটা একটা মিছে মায়ার খেলা। দিন শেষে আমরা সবাই একা। মাঝে মাঝে মনেরে বলি, ও মন, কিসের এত মায়া দেখাচ্ছিস? এই দুনিয়াতে এসেছি একা, যাবো একা। কেউ আমার সঙ্গে আসেনি, কেউ আমার সঙ্গে যাবেও না। মেঘ হবে, বৃষ্টি হবে, তুফান হবে, মাটির নিচে আমার দেহ পচে গলে শেষ হবে। কেউ রইবে না আমার কবরের পাশে গিয়ে খালি 2খানা হাত তুলে আমার জান্নাত কামনা করবে। আসলে এটাই হচ্ছে চরম বাস্তব। এই বাস্তবতা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা জীবনের শেষ স্টেপে এসে দাঁড়াই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বিশেষ করে এই গল্পটা শুনে। সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই মোহাম্মদ সিরাজুল ইসলামের জীবনের এই বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই সিরাজুল ইসলামকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন সহ ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগ থেকে অনেক দূরের, সবুজ শ্যামলা গড়া সিলেটের এক পাহাড়ি গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি পাহাড়ে বিভিন্ন ধরনের চাষাবাদ সহ আবাদি জমি করে বাবা খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাতো। পরিবারে ছিল প্রচণ্ড রকমের অভাব অনটন। তারপরেও সে অভাবের মাঝেও বাবা আমাদের মুখে 3 মুঠো ভাত তুলিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা করে যেতেন। শৈশবে আমি আসলে অতদূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। শুধুমাত্র গ্রামের স্কুলে কোনোভাবে নিজের নামটা লিখতে পেরেছি। সেখানেই আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। এরপরে আমিও যথারীতি বাবার সঙ্গে কৃষিকাজের সঙ্গে যুক্ত হয়ে যাই। আমাদের নিজেদের তেমন কোনো জমি ছিল না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত আমরা মানুষের জমিতেই চাষবাস করতাম। বড় একটা বোন, তাকে বিয়ে দিতে আমার বাবার বুক মাটিতে লেগে যায়। বড় কষ্ট করে, ঋণ করে, বহু কষ্টে বোনকে বিয়ে দিব, এরকম চিন্তা ভাবনা করে আমরা মাঠে ফসল ফলাচ্ছিলাম। আমাদের এলাকায় সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন হাশেম গাজী। তার ছিল আমাদের এলাকাতে অনেক সয় সম্পত্তি। মূলত তার এই জমিতে আমরা চাষাবাদ করতাম। এমন করে আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বছরের কাছাকাছি। ঠিক আমি ওই সময়তে বয়স যদিও কম ছিল, দেখতে শুনতে অনেকটা বড় হয়ে যায়। ওই 16-17 বছর বয়সেই আমার মুখে দাড়ি গজায়। দেখলে মনে হয় যেন 25 থেকে 30 বছর হয়ে গেছে। যাই হোক, ওই সময়টাতে আমার বাবা তখন করলো কি, আমাদের হাশেম গাজীর একটা জমির মধ্যে ভুট্টা চাষ করেছিলেন। তা আমার আব্বা যখন ভুট্টা চাষ করে, আব্বার অনেক পরিকল্পনা ছিল এবারের ভুট্টাটা ভালোভাবে উঠবে এবং এইটা বাবা বিক্রি করে মোটামুটি আমার বোনকে বিয়ে দেওয়ার একটা ফয়সালা তিনি ক্লিয়ার করে ফেলবেন। এরকম একটা চিন্তা ভাবনা করে আমার বাবা পুরো জমিতে ভুট্টা গাছ লাগিয়েছিলেন এবং এটা বিশাল একটা জমি ছিল। গাছগুলো যখন মোটামুটি প্রায় মাথা তোলা দিয়ে উপরে দাঁড়িয়ে গেছে, গাছগুলো যখন হাতে প্রায় 2 থেকে 3 হাত হয়ে গেছে, ওই মুহূর্তে হঠাৎ করে এক ধরনের গজব শুরু হয়। গজব হচ্ছে এরকম, গাছগুলো কেন জানি নিচ থেকে কেটে পড়ে যাচ্ছিল। অনেকগুলো গাছ নিচ থেকে পোকা ধরে একদম পোকা নিচে কেটে ফেলে গাছগুলো শুয়ে যায়। আমরা ঠিক বুঝতে পারতেছিলাম না যে কেন এরকমটা হচ্ছে। ওই সময়তে এইরকম আপনার ফসলাদি এখন যেরকম করে অনেক ধরনের সরকারি কর্মকর্তাদেরকে দেখানো যায়, অনেক ঔষধ বের হয়েছে, পোকার ঔষধ, এটা সেটা, সেই সময় কিন্তু এত ধরনের কীটনাশক ছিল না। তো যখন গাছগুলো এভাবে ভেঙে যাচ্ছিল, আমার আব্বা খুব বিপাকে পড়ে যাচ্ছিল। এরপরেও অল্প কিছু গাছকে আমরা কোনোভাবে বাঁচাতে পারি। এগুলো থেকে সামান্য কিছু ভুট্টা বিক্রি আমরা করি, কিন্তু ভুট্টাটা বিক্রি করার পরেও দেখা গেল আমরা যে জমির একটা বাৎসরিক যে কিস্তি দিতে হয়, আমরা সেই কিস্তিটাও দিতে পারি নাই।
আমার আব্বা তখন আমার বোনকে তো বিয়ে দিতে পারেই নাই, এবং যেই কিস্তিতে এসেছে সেটাও দিতে পারেনি। তো একটা সময় হাশেম গাজী আমাদের বাড়িতে আসে। বাড়িতে এসে আমার আব্বাকে বলে, কি ব্যাপার, জমি যে নিয়ে গেলা, বর্ষ তো পার হয়ে গেল, বুটটাও বিক্রি করলা, কিন্তু আমার টাকা তো দিলে না। আমার আব্বা তখন বলল, দেখেন আমি তো আপনাকে ওই জমির মাঝামাঝি সময় বলেছিলাম আমার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কী ধরনের এক বিষাক্ত পোকা আমার গাছগুলোকে নিচ থেকে কেটে ফেলতেছে, এগুলো পড়ে যাচ্ছে। পুরো জমিতে যে পরিমাণের ভুট্টা আমার হয়েছে তা মূলত আমার খরচের টাকায় ওঠে নাই, আমি আপনার টাকা দেব কী করে? আর আমি ভেবেছিলাম যে এবার যদি জমিটা আমি যদি ভালো চাষাবাদ হয় তাহলে বিক্রি করে আপনার টাকাও পরিশোধ করব, আর আমার বড় মেয়েটার বিয়েও দিব। এখন আমার বড় মেয়েটার বিয়েও হলো না, আর আমি আপনার টাকাও পরিশোধ করতে পারলাম না। আমার খরচের টাকা উঠাতে আমি হিমশিম খেয়ে গেছি। ঠিক ওই মুহূর্তে হাশেম গাজী আমার আব্বারে বলল যে, তোমার বড় মেয়ের বিয়ে ঠিক হয়েছে? বলে, হ্যাঁ, একটা জায়গা থেকে আমার মেয়ের একটা ভালো বিয়ের ঘর আসছে, তো আমি কিছু ছেলেকে দেওয়া থাওয়া লাগে, ওগুলো তো আর দিতে পারতেছি না, এই জন্য মনে হয় আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে। হাশেম গাজী তখন বলল, একটা কাজ করো, তোমাকে একটা ফয়সালা দিব, তুমি বিকেলবেলা আমার বাড়ির উঠানে আইসো। এটা বলার পরে হাশেম গাজী তখন চলে গেছে। হাশেম গাজী কিন্তু আমাদের এলাকার খুব ভালো একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে ফরাজগার, এবং তিনি একজন হাজি মানুষ, হজ করেছে, এবং তিনিই ছিলেন আমাদের এলাকার একমাত্র হাজি ব্যক্তি। তার ছিল অগাধ সয় সম্পত্তি। যাই হোক, এরপরে আমার আব্বা তখন বিকেলবেলা ওই হাশেম গাজীর বাড়িতে গেল। গিয়ে আব্বা চিন্তা করছে যে কোনো না কোনোভাবে যদি হাশেম গাজীকে বলে টোলে মানে এটা থেকে একটু মুক্তি পাওয়া যায়, রেহাই পাওয়া যায়, এবং যদি অন্তত ওনার বাৎসরিক টাকাটাও না দিয়ে আমরা বাঁচতে পারি, তাহলে তো কিছুটা হলেও আমাদের জন্য স্বস্তি আসবে। যথারীতি আব্বা হাশেম গাজীর বাড়িতে গেল। প্রায় আপনার সন্ধ্যার পর হয়ে গেছে, আব্বা বাড়ি আসতেছে না। আম্মা বারবার জিজ্ঞেস করে, কী রে? আমার বড় বোন বলতেছে যে, ভাইয়া কী হয়েছে, আব্বু আসে না কেন? আব্বা ঠিক এশার নামাজ পড়ে তারপর হাশেম গাজীর বাড়ি থেকে আসছে। আসার পরে আব্বার মুখে দেখলাম অনেক সুন্দর হাসি, মানে আব্বার মনে কোনো টেনশন নাই। আব্বার মুখে ওই মৃদু হাসি দেখে আমার মা একটু বিব্রত হয়ে গেলেন। কি ব্যাপার, আমাদের এত ক্ষতি হয়ে গেল, আব্বা তো একটু টেনশন করার কথা, মন খারাপ করার কথা, হাশেম গাজীর বাড়িতে এমন কি হলো যে আব্বা একেবারে হাসিতে পুরোপুরো হয়ে বাড়ি ফিরে আসলো? তো যাই হোক, মা প্রথম দিকে আব্বাকে কিছু বলে নাই, খাবার দাবার রেডি করা হয়েছে। আমার তখন মা বলতেছে, একটা কাজ কর, তোর আব্বারে গিয়ে ডাক দে। আব্বা তখন উঠানের কোণার মধ্যে বসে আছে। তো আমি গিয়ে আব্বারে ডাকলাম যে, আব্বা, মা ভাত বাড়ছে, ভাত খাইতে আসো। আব্বা বলে, তোর মারি গিয়া বল আমি হাশেম গাজীর বাড়িতে ভাত খেয়ে আসছি। মারা যখন বললাম যে, মা, আব্বা তো বলতেছে উনি হাশেম গাজীর বাড়িতে নাকি ভাত খেয়ে আসছে, আম্মা তখন সত্যি সিরিয়াসলি অবাক হয়ে গেল। আম্মা বলতেছে, বিষয়টা কি বুঝলাম না, হাশেম গাজী তোর আব্বার সঙ্গে দাঁড়ায় ঠিকমতো কথাও বলে না, আছি হাশেম গাজীর বাড়িতে তোর বাবা ভাত খেয়ে আসলো, আমি তো কারণটা কিছু বুঝতেছি না। তো ওই সময় আমরাও কোনো কিছু বুঝতে পারি নাই, খাওয়া দাওয়া করে যথারীতি ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে সকালবেলা জমিতে কাজে যাব আমি আর আব্বা একসঙ্গে। তো আমি ওই দিন আবার ঘুম থেকে একটু লেট করে উঠছিলাম, যার কারণে আব্বা কাজে চলে গেছে। প্রতিদিন কিন্তু আব্বা আমাকে ডাকে কাজে যাওয়ার সময়, কিন্তু আজকে কেন জানি আমাকে ডাকলোও না। ঘুম থেকে উঠে আমি যখন যাচ্ছিলাম, মা তখন আমারে ডাক দিল। মা আমারে ডাক দিয়ে মা আমারে বলতেছে, তোর সঙ্গে আমার একটু কথা আছে। তাই আমি বললাম যে, কি কথা বলো? তাই মা আমাদের বাড়ির পিছনে নিয়ে বলতেছে যে, সিরাজুল, তোরে যদি মা একটা কথা বলি, তুই কি শুনবি? আমি বললাম, তা শুনবো না কেন, বলো কি কথা বলবা। আমি তো কোনো সিরিয়াস না, মা আমাকে কী বলবো, অনেক কথাই তো মা বলে, তা কি বলবে আমি শুনবো, আমি কোনো সিরিয়াস না। আমি বললাম যে, ঠিক আছে তুমি বলো না, কি বলবা। মা বলে, সিরাজ গাজীর একটা ছোট মেয়ে আছে, নাম হচ্ছে রুজিনা, তুই কি মেয়েটারে চিনিস? আমি বললাম, চিনবো না কেন, অবশ্যই চিনি, ল্যাংরা, মানে মেয়েটা ঠিকমতো হাঁটতে পারে না, ওর পায়ে সমস্যা আছে, এবং পায়ের মধ্যে অনেক সমস্যা, হাঁটাচলা করতে পারে না, এক পা টোটালি নাড়াতে পারে না, মানে লাঠির উপর ভর করে হাঁটে। তাই আমি বললাম, হ্যাঁ চিনবো তো, কী হয়েছে? আমার আম্মা আমার দিকে তাকায় থেকে বলে, মেয়েটার তুই বিয়ে করবি? এইটা বলাতে না ভাই আমি একটু বিব্রত হয়ে গেলাম যে, কী ব্যাপার, আমার আম্মা আমাকে হাশেম গাজীর ছোটো মেয়ের বিয়ে করার কথা কেন বললো? আমি তখন বললাম, মা, দুনিয়া থেকে মেয়ের অভাব পড়ছে নাকি তুমি তোমার চোখে কোনো মেয়ে দেখতেছো না? হাশেম গাজীর এই প্রতিবন্ধী মেয়েটাকে কেন তুমি আমার কাছে বিয়ে দিতে চাচ্ছ, বা আমি কেন এই মেয়ের বিয়ে করব? আমার আম্মা বলে, যদি তুই হাশেম গাজীর মেয়েটারে বিয়ে করিস, তাহলে তোর বোনের যেখান থেকে একটা ভালো বিয়ের ঘর আসছিল সেখানে আমরা বিয়ে দিতে পারবো। শুধু তাই নয়, যে জমিটা আমাদের সবচেয়ে বড় ভরসা, রাস্তার পাশে যে জমিটাতে আমাদের সবচেয়ে বেশি ফসল হয়, ভালো ফসল হয়, ওই জমিটাও আর বছরে বছরে হাশেম গাজীকে কোনো রকমের কিস্তি টাকা দিতে হবে না, ওই জমিটাও আমাদের নিজের হয়ে যাবে। বিনিময়ে তুই শুধু হাশেম গাজীর মেয়েটারে বিয়ে করবি। আমি বললাম, ও আচ্ছা, তার মানে গতকালকে আব্বা যে হাশেম গাজীর বাড়িতে গেছে পুরফুরা হয়ে আসছে, তার মানে কি কারণ এটা? আমার আম্মা বলে, এটাই কারণ।
তোর বাবা মারে রাতের বেলায় শুয়ে শুয়ে সব কিছু বলছে। হাশেম গাজী নাকি তোর বাবারে ডেকে নিয়ে বলছে, তোর ছেলেটা তো বড় হয়েছে, দেখতে শুনতে ভালোই হয়েছে, আমার মেয়েটারে আমি দূরে কোথাও বিয়ে দিতে চাই না, যেহেতু আমার মেয়েটা একটা প্রতিবন্ধী, আমি তোর ছেলের কাছে বিয়ে দিব। বিনিময়ে তোর বড় মেয়ের বিয়ের যত খরচ আসবে সব খরচের টাকা আমি দিব, এবং আমার যেই জমিটা তুই সারা বৎসর ধরে করেছিস ওই জমিটা আমি আমার মেয়ের নামে লিখে দিব। সুতরাং তোকে আর বাৎসরিক কোনো কিস্তি পরিশোধ করতে হবে না এই জমির জন্য। মা যখন আমার এটা বললো, আমি কি করব ঠিক তখন বুঝতে পারতেছিলাম না। মা তখন বলে, তোর বাবা যাওয়ার সময় তোরে ডাকে নাই, আমারে বলছে তুই ঘুম থেকে উঠলে তোর বিষয়গুলো জানানোর জন্য। তখন তখন মারে বললাম, মা তোমরা কি প্রস্তুতি নিয়ে নিছো? মানে হাশেম গাজীর মেয়েরা আমার কাছে বিয়ে দিবে, এটা কি তোমরা প্রস্তুতি নিছো? আমার আম্মা তখন বলে, আসলে প্রস্তুতির কিছুই না, এখন তুই যদি রাজি থাকিস তাহলে আমি তোর আব্বাকে কথাবার্তা সামনের দিকে অগ্রসর করতে বলবো, কারণ মেয়েটা যেহেতু একটা প্রতিবন্ধী, এখানে তো একটা বিষয় আছে, তুই রাজি কিনা। আমি তখন বললাম যে, মা দেখো, যদি আমাদের পরিবারটা সারা জীবন সুখে থাকে, তোমরা যদি ভালো থাকো, তোমরা যদি সুখে থাকো, তোমাদের সুখের জন্য অন্তত এইটুকুন কষ্ট তো আমি জীবনে করতেই পারি, এটা তো আমার জন্য বড় কোনো বিষয় না। আমার মা বলে, তুই তাহলে রাজি? আমি বললাম, আমি রাজি, কিন্তু একটা বিষয় মা, আমার তো এখনও বিয়ের বয়স হয়নি। একটা বিয়ে করতে হলে একটা ছেলের অন্তত সর্বনিম্ন 18 বছর তো লাগে, উপরে না হয় বাদে দিলাম, তা আমার তো এখন 18 বছর হয় নাই। এই সময় তোমরা আমাকে বিয়ে করাবা, এটাকে আইনিভাবে বৈধতা আছে? আমার আম্মা তখন বলে, তোর আব্বা কত বছর বয়সে বিয়ে করছে জানিস? তোর থেকেও কম বয়সে তোর আব্বা বিয়ে করছে, বিয়ের কোনো বয়স লাগে না। আমি তোর বাবারে বলবো ওই চেয়ারম্যানের অফিসে গিয়ে তোর বয়সটা বাড়াই দিয়া যাতে তোর জন্ম নিবন্ধনের কাগজটা করে ফেলে। আমার মায়ের কাছে সব রকমের হিসাবই রয়েছে। মার সঙ্গে কথাবার্তা বলে আমি আস্তে আস্তে করে তখন আবারও জমির দিকে যাচ্ছিলাম। জমিতে যাইতেছি আর চিন্তা করতেছি, মা যে আমার কথাটা বললো, এইটা কি আসলেই কি বললো? আমি এই মেয়েটার সঙ্গে সারা জীবন সুখে থাকতে পারবো তো? আমার সামনে তখন ভাই আমার বাবার এই কষ্টগুলো বেশি উঠছে। আমার বাবা না খেয়ে না দিয়ে কত কষ্ট করে মেঘে বাদলে তুফানে জমিতে কাজ করে ফসল ফলায়, সেই ফসল আবার ভালো দামে বিক্রি করতে না পারলে আমাদের মুখে 3 বেলা আহার হয় না। আমার ছোট 2টা ভাই আছে, এদেরও কোনো ভবিষ্যৎ নাই। বড় বোনটার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তার বিয়ে দিতে পারতেছে না। এই সমস্ত কিছু চিন্তা করে ভাবলাম যে যদি আমার জীবনটা একটু নষ্ট হয়েও যায়, তাও যদি আমার পরিবারটা একটু উঠে দাঁড়ায়, এতে আমার কোনো দুঃখ নাই। যাই হোক, বাবা মা উভয় রাজি হলো, আমিও তাদেরকে সম্মতি দিলাম। তারাও তখন হাশেম গাজীকে বিষয়টা জানালো, এবং হাশেম গাজীও তখন মোটামুটি বেশ ভালোভাবেই একটা আলাপ আলোচনার মাঝেই সবার সঙ্গে কথাবার্তা বলে তখনই আমাকে এই রুজিনার সঙ্গে বিবাহের বিষয় নিয়ে কথা বলল। তা আমি রুজিনাকে বিয়ে করি, বিয়ে করার পরে আলহামদুলিল্লাহ এবং খুব সুন্দরভাবে আমাদের বিয়ে হয়। আমার বিয়ের যত খরচ সমস্ত কিছু হাশেম গাজী বহন করে, এবং আমি বিয়ে করার প্রায় 21 দিনের মাথায় আমার যে বড় বোনটা আছে, হাশেম গাজী সম্পূর্ণ তার নিজের খরচে আমার বড় বোনটার বিবাহ সম্পূর্ণ করে। মানে তিনি যেমনটি তিনি যেমনটি কথা দিয়েছে ঠিক তেমনটি কাজ করেছে। আমাদের সঙ্গে কথা আর কাজে উনি বিন্দু পরিমাণেরও বরখেলাফ করেনি। এরপর যথারীতি আমার বোনের বিয়ে হয়ে যায়, আমিও বিয়ে করে ফেলি, এবং তখন আমি হাশেম গাজীর মেয়েকে নিয়ে, রুজিনাকে নিয়ে বেশ ভালোই আছি। শ্বশুরবাড়িতে যাইতেছি, ঘুরতেছি ফিরতেছি, এবং হাশেম গাজীও আমাকে নিজের সন্তানের মতো অনেক আদর আর ভালোবাসে। হাশেম গাজীর মূলত 4 মেয়ে ছিল, এবং রুজিনা ছিল সবার ছোট। বাকি 3টা মেয়ের বিয়ে হয়ে গেছে, এবং রুজিনার এই সময় পর্যন্ত বিয়ে হয়নি। আরেকটা কথা আপনাকে বলে রাখি, রুজিনা কিন্তু বয়সে আমার থেকেও বড় ছিল, আমার থেকেও প্রায় 4 থেকে 5 বছরের বড় ছিল রুজিনা। তো যাই হোক, আমার এতে কোনো দুঃখ নয়, বিয়ে শাদী হয়ে গেছে। আমি যে হাশেম গাজীর কাছ থেকে জামাইয়ের মর্যাদা পাইছি, এটাই যেন আমার জন্য অনেক কিছু। এইভাবে বৎসর ঘুরে আসার পরে আমার রুজিনার ঘরে তখন একটা কন্যা সন্তান হয়, মানে আমার একটা মেয়ে হয়। আমার মেয়েটা হওয়ার পরে হাশেম গাজী পুরো গরু জবাই দিয়ে আমাদের পুরো মহল্লা এলাকাবাসীর লোকেরাই খাওয়ায়। আল্লাহর কি হুকুম, প্রায় তারই 1.5 বছর পরে আমার স্ত্রীর ঘরে আরেকটা কন্যা সন্তান হয়, আমার 2টা মেয়ে হয়। এবং 2টা মেয়ে হওয়ার পরে আমি কিন্তু রুজিনের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতাম না, এবং সত্যি কথা বলতে ও যে পঙ্গু বা ওর মনের ভিতর যে একটা পঙ্গুত্বের কষ্ট আছে, এইটা আমি কখনোই ওকে বুঝতে দিতাম না। নিজের থেকে ওকে অনেক ভালোবাসতাম এবং প্রচুর পরিমাণের যত্ন করতাম। ওর কোনো সমস্যা হোক, বিন্দু পরিমাণের কোনো সমস্যা হোক, এটা আমি কখনোই বরদাস্ত করতাম না। ও যে সময় যখন যেটা চাইতো আমি ওর সম্পূর্ণ চাওয়া পূরণ করার জন্য প্রস্তুত থাকতাম। এভাবেই তখন দিন আর রাতগুলো কাটতেছে, সামনের দিকে আমি যাচ্ছিলাম। এই করতে করতে আমার মেয়েগুলো তখন মোটামুটি বড় হয়ে গেছে। আমার বয়সও তখন 21 থেকে 22 বছরের কাছাকাছি। সংসারে খরচ বাড়তেছে, এবং এরই মাঝে হাশেম গাজীর যে বড় মেয়েকে বিয়ে দিছে, বড় মেয়ের জামাই তখন বড় মেয়েকে নিয়ে ওই বাড়িতে চলে আসছে।
মানে ঘর জামাই চলে আসছে। কেন আসছে এটা কিন্তু আমি জানি না। এখন ঘর জামাই আসার পরে মানে হাশেম গাজী আর আগের মতো আমাদের সঙ্গে কথা বলে না। মানে আগে যেরকম আমার বউ ছাড়া কোনো কিছুই বুঝতো না, আমাদের বাড়িতে আসতো। ওনার বড় মেয়ে যখন ঘর জামাই ওনার ঘরে চলে আসে, তখন তিনি আর আমার সঙ্গে এতটা কথাবার্তা বলে না, বা একটু অন্যরকম হয়ে গেছে। এবং মেয়ে দুইটাও বড় হইতেছে, আয় ইনকামেরও অতটা এখনও লাইন হয়নি। এই সময় হঠাৎ করে চিন্তা করলাম আমি বিদেশ চলে যাব। আমাদের এলাকাতে তখন অনেক লোক সৌদি আরবে যাচ্ছে। একটা নতুন আমাদের এক পরিচিত লোকে তিনি সৌদি আরবে লোক নিতেছে, অনেক লোক যাচ্ছে। আমি তখন চিন্তা করলাম আমি যদি কষ্ট করে সৌদি আরব চলে যেতে পারি, তাহলে আমার ছোট যে দুইটা ভাই আছে, আস্তে আস্তে করে আমার ছোট ভাইগুলোকেও একে একে আমি সৌদি আরবে নিয়ে যাব। এতে আমাদের যে একটা অভাব অনটন আছে, কষ্ট আছে, এইটা আলহামদুলিল্লাহ অনেক অংশে লাঘব হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে আমি তখন রুজিনার সঙ্গে কথা বললাম। রুজিনারে বললাম, রুজিনা, আমি যতটুকু জানি মানে যেই জমিটা, মানে আমরা যে জমিটাতে চাষবাস করি রাস্তার পাশের ওই জমিটা হাশেম গাজী রুজিনার নামে লিখে দিয়েছে। ওনার তো সম্পত্তি যা আছে মানে মরার পরে 3 মেয়েরা ভাগ করে নেবে, কিন্তু 3 মেয়ের বাইরেও এই জমিটা সম্পূর্ণভাবে রুজিনাকে হাশেম গাজী লিখে দিয়েছে। মেয়েটা যদি একটু প্রতিবন্ধী, ওরে একটু ভাড়ায়ের সম্পদ দিবে ওই হিসাবে লিখে দিছে। এখন যখন জমিটা লিখে দিল, জমিটা লিখে দেওয়ার পরে হাশেম গাজী তখন করছে কি, মানে আমি তখন রুজিনারে বললাম যে রুজিনা, এমন এমন এলাকার সবাই সৌদি আরবে যাচ্ছে এবং সেখানে ভালো কাজের সুযোগ সুবিধাও আছে। তো তুমি যে জমিটা তোমার আব্বা তোমাকে দিছে, একটা কাজ করো, তুমি এই জমিটা বিক্রি করে দাও। যেহেতু আমার 2টা মেয়ে বড় হইতে আছে, 2টা মেয়ের খরচ বরচ লাগবে, দিনে দিনে খরচ বাড়তেছে, তা তুমি জমিটা বিক্রি করে আমাকে টাকা দাও, আমি আমার 2টা মেয়ের লাইন ফাইন করব এবং আমি বিদেশে চলে যাব। রুজিনা তখন আমাকে বলে, আব্বা ভালোবেসে জমিটা আমার নামে দিয়ে দিছে, এখন এই জমিটা বিক্রি করে তোমার বিদেশ পাঠাবো, এটা কি আব্বার কাছ থেকে অনুমতি নিতে হবে না? আব্বাকে না জানায় কি জমিটা বিক্রি করা যাবে? আমি বললাম, হ্যাঁ এটাও ঠিক বলছো, তোমার আব্বাকে না জানায় জমি বিক্রি করে দিবা, এটা ভালো দেখে না। তো আমি তোমার আব্বাকে কোনো কিছু বলতে পারবো না, একটা কাজ করো, তুমি না হয় তোমার আব্বাকে বলো যে আমার কথাই বলো যে সিরাজুল হচ্ছে এরকম এরকম বিদেশে লাইন দিতে চাচ্ছে, জমিটা বিক্রি করে তোমার আব্বা কি বলে তুমি শোনো। এই ঘটনা 2 দিন পরে আমি তখন আমার বউকে বাড়িতে পাঠালাম, আমার শ্বশুর বাড়িতে। পাঠানোর পরেই তখন আমার বউ গেছে, যাওয়ার 2 দিন পরে হাশেম গাজীর বাড়ি থেকে তখন তার কাজের ছেলেরা এসে আমাকে খবর দিছে, বলতেছে আজকে বিকালে হাশেম গাজী আপনি যাইতে বলছে। তা আমি মনে করছি অবশ্যই আমার বউ মনে হয় বলছে আমার শ্বশুরে, এবং এই জন্য মনে হয় আমার শ্বশুর আমাকে ডাকতেছে। তো বিকেলবেলা হাশেম গাজী মানে আমার শ্বশুর বাড়িতে গেলাম। যাওয়ার পরে এখন কিন্তু আমার আগের মতো যাই না। আমার ওই যে বড় জ্যাঠস মানে আমার ওয়াইফের বড় বোন এই বাড়িতে মানে চলে আসার আগ পর্যন্ত আমি বারবার যাইতাম এর আগে। বাট এখন যেহেতু উনি চলে এসেছে ওনার স্বামীকে নিয়ে, উনি ওই বাড়িতেই থাকে এবং তারাই সব কিছু দেখাশোনা করে, এই জন্য আমি আর খুব বেশি একটা ও বাড়িতে যাই না। তো সেদিন বিকালবেলা গেলাম, যাওয়ার পরে হাশেম গাজী তখন তার বাড়ির সামনে একটা বিশাল বড় বড়াই গাছ আছে, বড়াই গাছের নিচে চেয়ারে বসে আছে। আমি যাওয়ার পর আমিও বসছি। হাশেম গাজীর কিন্তু অনেক বয়স হয়েছে, বাট দেখলে মনেই হয় না যে তিনি এতটা বয়স্ক। তো গেছি, যাওয়ার পরে আমারে বসাইছে, বসে বলতেছে, কী ব্যাপার জামাই, তুমি নাকি সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করতেছো, এটা কি সত্যি? আমি বললাম, হ্যাঁ বলছিলাম তো আব্বা রুজিনাকে, এখন রুজিনা আপনাকে জানাইছে কিনা? বলে, হ্যাঁ রুজিনা তো আমাকে জানাইছে তুমি নাকি সৌদি আরবে যাইবা, কার সঙ্গে কথা বলছো? এখন রুজিনা বলতেছে তার নামে আমি যে জমিটা দিছি এই জমিটা সে বিক্রি করে দিবে। আমি বললাম, আব্বা দেখেন আমাদের তো আসলে আর্থিক অবস্থা অতটা ভালো না, আমরা এতটা সচ্ছল না, তো জমিটা বিক্রি করা ছাড়া তো আমাদের কাছে আর কোনো পথ খোলা নাই। জমিটা বিক্রি করলে যে টাকা হবে তা দিয়ে আমি বিদেশে চলে যাব। এরপর আমাদের আজকের দিনের যে অভাব অনটন এগুলো আর খুব বেশি একটা থাকবে না, আমরা এই সব কিছু থেকে উঠতে পারবো। আমার শ্বশুর তখন আমার বলতেছে, দেখো সিরাজ, আমি মূলত এই জমিটা আমার মেয়েটাকে দিছি। আমার মেয়েটা যেহেতু একজন প্রতিবন্ধী মানুষ, ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, এই জন্য মেয়েটার নামে জমিটা দিলাম, যে মেয়েটার বিপদের দিনে যেন জমিটা কাজে লাগে। তো আজকে আমার মেয়ের বিপদ, এটা সত্যি, যেহেতু তুমি বিদেশে যাবা, টাকার প্রয়োজন, আমার মেয়ের বিপদ। তো আমার এই মেয়ের বিপদে আমি জমিটা বিক্রি করতে চাই না। আমি চাই আমি এই বিপদে তোমাকে সঙ্গ দেই, আমি চাই না জমিটা বিক্রি করার জন্য। আমি তখন বললাম যে আপনি কি বলতে চাচ্ছেন বা কী? বলে, তুমি বিদেশের জন্য কত টাকা লাগবে? আমি তখন একটা অ্যামাউন্ট বললাম, এত টাকা। উনি বলে যে ঠিক আছে, এই টাকাটা আমিই তোমাকে দিব, তুমি আপাতত জমি বিক্রি করার দরকার নাই, তুমি কথা বলো। তো এই বিষয়ে আমার বড় মেয়েরও কোনো কিছু জানানোর দরকার নাই, বা বড় মেয়ের জামাইকে বলার দরকার নাই, আমি গোপনে রুজিনার কাছে টাকা দিয়ে দিব, ওই তোমার টাকা দিবে, তুমি চলে যাও। তো আমার শ্বশুর যখন আমাকে এইভাবে আস্থা দিল যে উনি টাকা দিবে, তা আমি তখন আর খুব একটা চিন্তিত হলাম না, যে আচ্ছা ঠিক আছে। শ্বশুরের সঙ্গে কথাবার্তা বলে দেন আমি তখন চলে আসছি বাড়িতে।
আসার পরে আব্বা আম্মারে জানাইলাম, তারাও বললো যে ঠিক আছে, তাহলে তো ভালোই, খারাপ কিছু না। যেহেতু হাশেম গাজী একবার ওয়াদা দিয়েছে, তো তিনি তিনার ওয়াদা যথাযথ পালন করে আমাকে টাকা দেবে। এবং এর কয়েকদিন পরে রুজিনা যখন বাপের বাড়ি থেকে আমার মেয়ে দুটাকে নিয়ে আসছে, আসার সময় তখন টাকা নিয়ে আসছে এবং সম্পূর্ণ টাকাটাই নিয়ে আসছে যে আব্বা টাকাটা দিছে, তোমাকে বলছে বুঝে শুনে টাকাটা দেওয়ার জন্য। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই টাকা দিয়ে আমি তখন বিদেশের লাইন দিলাম, পাসপোর্ট করলাম, ডকুমেন্ট করলাম, সব কিছু ঠিকঠাক করে বিদেশের লাইন দিলাম। আলহামদুলিল্লাহ, ওই দালালটাও ভালো ছিল, দালাল বলবো না ঠিক, তিনি সম্পর্কে আমার আঙ্কেল হতেন। এবং আমার ভিসাটা তখন লেগে যায়। তো ভিসা যখন মোটামুটি লেগে যায়, আমি তখন বেশ খুশি হয়ে যাই যে আলহামদুলিল্লাহ আমার ভিসা লাগছে, এখন তো আমার আর কোনো টেনশন নাই, এবার আমি বিদেশ চলে যেতে পারবো, আরাম আয়েসে বাকি দিনগুলো থাকবো, এরকম একটা চিন্তাভাবনা তখন আমার মাথায় ছিল। এরপরে যাই হোক, যথারীতি আমি তখন সৌদি আরবে চলে গেলাম, পরিবার পরিজনকে জানিয়ে শুনিয়ে একটা মিলাদ অনুষ্ঠান করে আমি তখন সৌদি আরবে যাই। এবং সৌদি আরবে যাওয়ার পরে আমার আয় ইনকামও ভালো হচ্ছিল, যেখানে আমি চাকরির জন্য জমা দিয়েছিলাম কাগজপত্র, আমার চাকরিও হয় এবং সেখানে আমি কাজবাজ করতেছি, বেশ ভালোই আছে, সব কিছু মিলা বেশ ভালোই আছে, কোনো খারাপ নাই। কাজকাম করতেছি, টাকা ইনকাম করতেছি এবং মোটামুটি সর্বদিক থেকে আমি খুবই আনন্দিত আছি, মানে খুবই আনন্দে আছি, আমার কোনো কষ্ট নাই, মানে আমি ব্যক্তিগতভাবে কোনো কষ্ট নাই, বেশ সুখে শান্তিতেই আছি। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো পার হইতেছে, কাজ করতেছি। এবং আমি যে মালিকের কাছে গিয়েছিলাম ভাই, সে বেশ ভালো ছিল। আমি অনেকগুলো কাজের সুযোগ পাইছি, 1টা 2টা 3টা করে অনেকগুলো কাজের সুযোগ পাইছি। দেখা যায় এখনকার সময়ে বললে হয়তো কেউ বিশ্বাসও করবেন, আমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতাম। এরকম করে আমি একটানা প্রায় 7 বৎসর সৌদি আরবে ছিলাম। 7 বৎসরে টাকা পয়সা অনেক ইনকাম করছি, অনেক ইনকাম করছি, জমি জামা তো অনেক কিনছি বা ক্যাশ টাকা অনেক ইনকাম করছি। এবং সৌদিতে মোটামুটি নিজে একটা ব্যবসাও দাঁড় করাইছি, এসকে র্যাবের ব্যবসাটা পরিচালনা করতেছি, সৌদি আরবে আসি, সব দিক থেকে বিবেক বিবেচনা করে এখন আমি আলহামদুলিল্লাহ বেশ স্বাবলম্বী। এরপর যথারীতি আমি তখন আমার বউকে জানাইলাম যে এমন এমন ঘটনা, 7 বছর হয়ে গেছে, আমার মেয়েগুলো তখন বেশ বড় বড় হয়ে গেছে, মেয়েগুলো অনেকটা বড় হয়ে গেছে। ওই সময় এসে আমি তখন বললাম যে আমি মানে দেশে আসব। এখানে আপনাকে আরেকটা কথা বলে রাখি, আমি যখন সৌদি আরবে চলে গেছি, আমি আসার প্রায় বৎসর খানিক আগে আমার শ্বশুর এই হাশেম গাজী তখন হঠাৎ করে একটা বিয়ে করে। বিয়েটা কেন করে, আমার শ্বশুরকে দেখার মতো তখন কেউ ছিল না। হাশেম গাজীর যে বড় মেয়ে জামাই, তারাই বাড়িতে থাকতো, তারাও চলে গেছে। আমার বউ তার 2 মেয়েকে নিয়ে বেশ ব্যস্ত, আমাদের বাড়িতে যাইতে পারে না। আমার আব্বা আম্মা আছে, দাদা দাদি আছে, সবাইকে দেখাশোনা করা লাগতেছে, আমার বউরও খুব বেশি একটা সময় নেই। তো হাশেম গাজীকে দেখাশোনা করার মতো ওই সময়তে আর কেউ রইল না। তো হাশেম গাজী তখন চিন্তা করলো যে আমার বিয়ে শাদী করে ফেলি, বিয়ে শাদী করি। এবং এটা চিন্তা ভাবনা করে উনি তখন বিয়ে শাদীর আলাপ আলোচনা চালালেন। এবং আমি বিদেশ থেকে আসার প্রায় বৎসর 1.5 আগে, 1-1.5 বছর আগে তিনি তখন বিয়ে করছে। তো ওই মহিলার সঙ্গে আমি মোবাইলে কথাও বলেছি, যাকে তিনি বিয়ে করছে। এবং এই বিয়েটা কিন্তু ওর বাকি যে মানে ওর যে 3 মেয়ে আছে, 3 মেয়ে দেখে শুনে আলোচনা করে ওনাকে বিয়েটা করাইছে। তো ওই সময় কিন্তু আমি আর গরিব নেই ভাই, ওই সময় আমার টাকা পয়সা হয়েছে, আমার সয় সম্পত্তি হয়েছে, আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বাড়িতে দালান উঠাইছি এবং একটু জমি জামা কিনছি, সৌদি আরবে একটা ব্যবসা ধরছি, নিজের কিছু ক্যাশ ক্যাপাবিলিটি হয়েছে। আমি তখন বাড়িতে আসার পরে ভাই, আমি যেদিন বাড়িতে আসছি তার পরের দিন আমার শ্বশুর বাড়িতে গেলাম হাশেম গাজীরে আপনার সালাম করার জন্য। হাশেম গাজীরে যখন আমি সালাম করতে গেলাম, আমি হাশেম গাজীর বাড়িতে হঠাৎ করে এক মেয়ে দেখলাম, যার বয়স আমার কাছে মনে হলো যেন 16-17 হবে। তো আমি মনে করছি এটা মনে ওনার বাসায় কাজ করে, কাজের কোনো একটা মেয়ে হবে। যাওয়ার পরে হাশেম গাজীরে বললাম যে আব্বা উনি কে, ওনার তো চিনলাম না। বলে চিনলা না, এটা তোমার নতুন মা। আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ শ্বশুর বেটা করলোটা কি, এত কম বয়সী একটা মেয়ে। পরে আমি বুঝতে পারলাম না যে এটা কিভাবে সম্ভব। আমার শ্বশুর এত বইরে একটা মানুষ, তিনি এত কম বয়সী একটা মেয়েরে কেমনি বিয়ে করলো, আর মেয়েও বা কীভাবে রাজি হলো। যাই হোক, আমি ওই দিন শ্বশুরবাড়িতে ঘোরাফেরা করে বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমার বউরে বললাম, রুজিনা ঘটনাটা কি, আমি তো বুঝলাম না। বলে কি? আমি বললাম তোমার আব্বা একজন বুইড়া মানুষ, তার বয়স হয়েছে, সে ঠিকমতো চোখে দেখতে পারে না, হাঁটতে পারে না, হুইল চেয়ারে বসে থাকে। এই বয়সে তিনি এইরকম একটা কম বয়সী মেয়েরে কেমনি বিয়ে করলো? রুজিনা আমার বলে কম বয়সী? আমি বললাম হ্যাঁ, তোমার সৎমায়ের কথা বলতেছি। ও তখন বলে তুমি কি পাগল হইছ, আমার সৎমা কম বয়সী এটা কে বলছে? আমার সৎমায়ের অনেক বয়স হয়েছে, কিন্তু উনি হচ্ছে এরকম একটা মানুষ, ওনার বয়স ধরা যায় না, ওনার বয়স বোঝা যায় না, কিন্তু তার অনেক বয়স হয়েছে। আমি বললাম তাই নাকি? বলে হ্যাঁ।
তো তখন যেহেতু আমার শাশুড়ি বাড়িতে আছে, ওকে তো আমি শ্বশুরবাড়িতে খুব বেশি একটা যাইতাম, গেলেও ধরুন আমার শ্বশুরের সঙ্গে কথা বলতাম, চলে আসতাম। এখন যেহেতু শাশুড়ি আছে তখন আমি একটু বেশি বেশি যাচ্ছি। আমি প্রায় 5 মাসের ছুটি নিয়ে সৌদি আরব থেকে আসছি। যেহেতু ধরেন অনেকগুলো মাস ধরে দেশে আসি না, দেশের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তাই এই জন্য ভাবলাম এবার একটু বেশি লম্বা ছুটি নিয়ে আসি এবং পরিবারকে একটু সময় দিব, এদিক সেদিকে একটু ঘোরাফেরা করবো, এই জন্য একটু 5 মাসের ছুটি নিয়ে আসছি। আমি তখন বাড়িতে আসার পর যখন শ্বশুরবাড়িতে যাইতাম, ভাই আমার শাশুড়ি আমার জন্য পাগল হয়ে যেত। জামাই কী খাইবা, কী রান্না করব, কী দিব, মানে কী যে জামাইয়ের জন্য করবে, উনি নিজে বেহুশ হয়ে যেত, মানে আমারে ভালো মন্দ একটু খাওয়ানোর জন্য। কখনো এটা রান্না করে, কখনো ওইটা রান্না করে, কী যে কী করে যা বলার মতো না। তা এরকম করে আবার আমার শাশুড়ি খুব রোমান্টিক ছিল, মানে খুবই রোমান্টিক, এমন রোমান্টিক ছিল যা বলার মতো না। উনি ভালো গান গাইতে পারতেন, আবার অনেক সময় বাদ্যযন্ত্রের সাথে নাচতেও পারতেন, বা উনি যে আমার শাশুড়ি এটা আমার কোনোভাবে মনেই হয় না। তো ওনার ঘরে যাইতাম আসতাম, এরকম করতে করতে শাশুড়ির সঙ্গে আমার বেশ ভালো একটা সম্পর্ক হয়ে যায়। যাওয়া আসা, উঠা বসা, এবং আমি আমার শাশুড়ি, আমার বউ, আমার মেয়েদেরকে নিয়ে আপনার সিলেটে বিভিন্ন সুন্দর সুন্দর বিছানাকান্দি, জাপলং, এখানে সেখানে অনেক জায়গায় কিন্তু আমার মেয়েদেরকে নিয়ে, আমার শাশুড়িকে নিয়ে, আমার আমার কী বলে ওয়াইফকে নিয়ে আমি ঘুরতে যাই। তো আমার শাশুড়ি আমাদের সঙ্গে এমনভাবে মিশে, মানে ও 3 পিস পরে, মানে আমার শাশুড়ি 3 পিস পরে। আমার ওয়াইফ আর আমার শাশুড়ি যখন একসঙ্গে হাঁটে, অনেকেই বলে যে আমার শাশুড়িকে বলে আমার, মানে আমার ওয়াইফের মেয়ে, এরকম বলে, মানে মাকে মেয়ে বলে, মেয়েকে মা বলে। তো উনি আসলে ওনার বয়স হয়েছে, কিন্তু এই বয়সটা ওনার বোঝা যায় না, এটা হচ্ছে বড় কথা। যাই হোক, আলহামদুলিল্লাহ ছুটিছাটা শেষ করলাম। ছুটিছাটা শেষ করে আমি 5 মাস পরে পুনরায় আবারও মরুর দেশ সৌদির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার আমি সৌদি আরবে চলে গেলাম, গিয়ে কাজকাম করতেছি, চলতেছি। সৌদিতে যাওয়ার প্রায় 9 মাস পরে হঠাৎ করে একদিন হলো কি, আমার বউ আমারে ফোন দিয়া বলতেছে, সর্বনাশ হইছে, সর্বনাশ হইছে। আচ্ছা কী হয়েছে? পরে বলে আমাদের বাড়িতে একটা ঝামেলা হয়ে গেছে। আর আমি কী করবো? আমি বলি ঝামেলা কী হয়েছে? বলে আমার সৎমা আমাদের এলাকার একটা ছেলের সঙ্গে ধরা খাইছে। ছেলেটার নাম ছিল কুদ্দুস, আমাদের এলাকাতেই থাকতো, এবং এই কুদ্দুস মূলত হচ্ছে আমার শ্বশুর বাড়িতে কাজ করতো। আমার শ্বশুরবাড়িতে টুকিটাকি ছেলেদের অনেক কাজ থাকে না, ওই কাজগুলো করতো। ওই সঙ্গে নাকি আমার শাশুড়ি ধরা খাইছে, এই কথা আমার ওয়াইফ তখন আমারে বলতেছে। আমি তখন সৌদি আরবে। তা আমি বললাম যে ধরা কেমনে খাইলো বা কী ঘটনা কী? বলে ধরা খাইছে, এলাকার লোকেরা ধরে ফেলছে গরু ঘরের মধ্যে। আমার শাশুড়ি নাকি মধ্যরাতে গরু ঘরে গেছে ওই ছেলের সঙ্গে খারাপ কাজ করার জন্য, এবং সেখানে নাকি এলাকার যে ছেলেরা আছে ওরা নাকি ধরে ফেলে। এখন এলাকার ছেলেরা ধরে না, কে ধরে তা তো জানে না, তবে ধরা খাইছে। পরে আমি বললাম তুমি কই আছো? বলে আমি তো এখন আমার বাবার বাড়িতেই আছি, গতকালকে রাতের ঘটনা, এখন পর্যন্ত এটা মামলা, মানে তোমার ঝামেলা চলতেছে। আমার আব্বা তো এমনি অসুস্থ মানুষ, খাট থেকে উঠতে পারে না, এখন আব্বা কান্নাকাটি করতেছে, কী করবে না করবে আব্বা বুঝতেছে না, এবং এরকম একটা ঘটনা ঘটে গেল, কি করা যায়? তাই আমি বললাম একটা কাজ করো, তুমি আব্বার কাছে দাও, আমি আব্বুর সঙ্গে একটু কথা বলি, ওনারে বলি ঘটনা কি। তো পরে রুজিনা মোবাইলটা আমার শ্বশুরে দিলাম, আমি শ্বশুরে জিজ্ঞেস করলাম যে আব্বা ঘটনা কি, কী হয়েছে? পরে উনি আমারে বলতেছে, বাবা আর কোনো কিছু জিজ্ঞেস করো না, আমি আর কোনো কিছু শুনতে চাই না, আমি একটা কথাই বুঝি, এই বেয়াদবের সঙ্গে আমি আর থাকবোই না। ওরে আমি বিয়ে করছি, ও গরিবের মেয়ে, ওর বাপের বাপ নাই, মা নাই, এর আগে আরও 2টা বিয়ে হয়েছে, একটা স্বামীর সঙ্গে ও সংসার করতে পারে নাই। আমি ভাবছিলাম আমার বয়স হয়েছে, একটু আমার দেখাশোনা করবে এবং দুমুঠো ভাত খেয়ে সুখে শান্তিতে ভাত কাপড় দিয়ে তারা রাখবো, কিন্তু ওর যে চরিত্র খারাপ এটা তো আমি আগেও জানতাম, আমার ভুল হয়েছে। আমি তখন বললাম যে আব্বা যা হয়েছে তা হয়েছে, আপনার এখন বয়স হয়েছে, আপনারও তো দেখাশোনা করার জন্য একটা মানুষ দরকার। তা আমি মনে করি কি যে আপনি গ্রামের লোকেদের কথা না শুনে ওনারে ছেড়ে দিয়েন না, আপনার দেখভাল করার জন্য তো একটা লোক দরকার, ছাইরেন না। আমার শ্বশুর আমার উপরে খেপে গেছে, এই জামাই তুমি কি বলো, কি বললা তুমি এটা আমারে? আমি একটা দুর্চরিত্রা মেয়ের সঙ্গে থাকবো, সে অন্য একটা ছেলের সঙ্গে ধরা খাইছে, এবং এই রকম একটা মহিলার সঙ্গে আমি সংসার করব? না 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 না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা হতেই পারে না। আমি এমন কোনো নারীর সঙ্গে সংসারই করব না, আমি ওকে ছেড়ে দিব, আমি ওর সঙ্গে থাকবো না, আমি ওরা তালাক দিয়ে দিব, আমি লোকজন নিয়ে কথাবার্তায় বসছি, আমি তালাক দিয়ে দিব। তো আমি দেখলাম যে না, আমার শ্বশুরকে যত বুঝাইলাম, আমার শাশুড়িটা বেশ ভালো ছিল, তাই চিন্তা করলাম যে সংসারটা না ভাঙুক, আমার শ্বশুরের সঙ্গে অন্তত থাইকা যাক। কিন্তু না, তখন হলো গিয়ে আমার শাশুড়িকে আমার শ্বশুর তখন তালাক দিয়ে দিছে, এলাকার লোকজনের মাধ্যমে, হুজুরের মাধ্যমে তালাক দিয়ে, তালাকের যে প্রাপ্ত টাকাটা সেই টাকাটা দিয়ে দিছে, দিয়ে উনি ওনার বউকে ছেড়ে দিছে। এবং বউকে ছেড়ে দিয়ে আমার তো আর কি আর করা, আমি তখন সৌদি আরবে পড়ে আছি। এই শাশুড়ির তালাক হয়ে যাওয়ার প্রায় 3 থেকে 4 মাস পরে হঠাৎ করে একটা নতুন নাম্বার থেকে, বাংলাদেশি একটা নাম্বার থেকে আমার নাম্বারে কল আসে। এইটা আমার শ্বশুর ছেড়ে দেওয়ার 3 থেকে 3.5 মাস পরে, আনুমানিক আর কি।
কল দেওয়ার পরে আমি তখন রিসিভ করার পরে কান্না করে করে বলতে আছে যে জামাই জামাই আমি শাহেদা। তা শাহেদা যখন বলছে আমি তখন বুঝছি এটা আমার শাশুড়ি, মানে আমার সৎ শাশুড়ি, যাকে আমার শ্বশুর 3 থেকে 4 মাস আগে তালাক দিয়ে দিছে। তা আমি বললাম যে মা ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি বললাম আমি তো ভালো আছি, কিন্তু এটা কী শুনলাম? আমি তো আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, আপনার ফোন নাম্বার আমার বউয়ের কাছে যাচ্ছে, আমার বউ তো আপনার কোনো ঠিকানা বা নাম্বার টাম্বার দেয় নাই, আমি তো যোগাযোগ করতে পারি নাই, মানে ঘটনা কি? পরে বলে বাজান রে কী আর বলবো, এটা মূলত আমার সঙ্গে একটা চক্রান্ত করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, আমি এটা কাউরে বুঝাইতে পারি না বা কাউরে বলতে পারি নাই। আমি বললাম চক্রান্ত প্রতারণা মানে কি হয়েছে? পরে বলে এলাকার অনেকগুলো ছেলে ফেলে আমার দিকে খারাপ নজর দিছে এবং আমার সঙ্গে খারাপ সম্পর্ক করার চেষ্টা করছে। আমি এদেরকে প্রশ্রয় দিই নাই, এদেরকে আশ্রয় দিই নাই। আমি বলছি আমার স্বামী বৃদ্ধ হোক বয়স্ক হোক যাই হোক, আমার স্বামী এই এলাকার খুব সম্মানিত একজন মানুষ এবং তিনি এই এলাকার একজন প্রাচীন আপনার একটা হজ করা ব্যক্তি। সে আমাকে অনেক শখ করে বিয়ে করে আনছে, আমি তার সংসার নষ্ট করব না বা আমি আমার সতীত্ব নষ্ট করব না। আমি যেভাবেই পারি কষ্ট করে জীবন কাটাবো, তারপরও অন্য কোনো ছেলের কাছে যাব না। তো এলাকার এরকম অনেক ছেলেদের খারাপ নজর, আমার শাশুড়ির যে কথাগুলো বলতেছে এগুলো মিথ্যাও না। আমি এলাকায় থাকতেও দেখছি অনেক ছেলেরা আমার শাশুড়ির সাথে লাইন মারার চেষ্টা করতো। তারপরে বলতেছে যে অনেক ছেলেরা এরকম করছে, আমি রাজি হই নাই, এরপরে ওরা চক্রান্ত করে আমারে ফাঁসাই দিছে। আমি তখন বললাম আপনারা ফাঁসাইলো কেমনে? আপনার ঘরের ভিতরেই তো সব কিছু আছে, আপনি রাতের বেলায় এই ঘুরে ঘুরে গেলেন কেন? বলে বাবারে আমি রাতের বেলায় ঘুরে ঘুরে যাই নাই, আমার ঘুম আসতেছিল না, ভাল লাগতেছিল না, চাঁদের আলো ছিল, আমি একটু উঠানের মধ্যে আইসা বসছি এবং এই উঠানের মধ্যে বসা মাত্রই হঠাৎ করে ছেলেগুলো জানি কোত্থেকে আসছে, আইসা আমার মুখ চাইপা ধরেছে। আমি যখন আউ করতেছিলাম তখন হঠাৎ করে কাজের ছেলে টের পাইয়া ওই গরু ঘরে ছিল, ও গরু পাহারা দিতেছে, ও এখান থেকে দৌড়ে বেরিয়ে আসছে এবং বেরিয়ে আসার পরে এলাকার লোকেরা ওই ছেলেটাকে সহ ধরে, মানে ছেলেগুলা ধইরা ওরা তখন মিথ্যা একটা কথা রটাই দেয় যে আমাকে আর ওই কাজের ছেলেটাকে নাকি তারা এক ঘরে পাইছে, গরু ঘরে পাইছে, এইটা বলে তারা আমাকে ফাঁসায় দেয়। সেখানে ইকবাল, জসিম, রানা সহ অনেক মানে উচ্ছৃঙ্খল খারাপ ছেলেফেলেরা ওখানে ছিল এবং সবগুলো খুব চক্রান্ত করে আমাকে ধরছে। তাই আমি বললাম যে তা ঠিক আছে, আপনারা এইভাবে ধরছে, তো আপনি কি এটা দরবারে বলেন নাই? আপনি তো সবার কাছে বলতে পারতেন যে আপনি আসলে দোষ করেন নাই, আপনাকে এইভাবে তারা ধরাই দিছে। পরে বলে যে বাজান আমি সবাইকেই বলছি, আসলে কেউ আমার কথা শোনে নাই। আমি অনেককেই বলছি, মানে হাতে পায়ে ধরে বলছি যে আমি আসলে এই ধরনের কোনো কিছু করি নাই, কিন্তু তারা সবাই আমাকে হচ্ছে গিয়া মানে নাই, বলছে আমি চুরি করে ধরা গেছি, এখন তো আমি চোর স্বীকার করবোই না। এবং পরে তোমার শ্বশুর আমাকে তালাক দিয়ে দেয়। তাই আমি বললাম তো এখন আমার নাম্বার কেন ম্যানেজ করলেন, কী কারণে ম্যানেজ করলেন, তার কারণটা কি? পরে বলতেছে নাম্বারটা ম্যানেজ করছি এই কারণে, এখন আমি তো আমার বাপের বাড়িতে চলে আসছি, আমার তো ভাই মানে জামাই তুমি তো জানো আমাদের অবস্থা অতটা ভালো না, আমরা গরিব মানুষ। তা আমার একটা ভাই আছে, ছোটো ভাই, এবং ও আসলে মানে লম্বা চুরো সব দিক থেকে ভালো আছে। তোমার শ্বশুর যখন আমাকে তালাক দিয়ে দিছে আমারে কিছু টাকা দিছে, তো আমি চাচ্ছিলাম কি এই টাকাগুলো দিয়ে আমার ভাইটারে বিদেশে পাঠাবো। তা আমাদের তো আসলে ওরকম পরিচিত কেউ নেই বা আমি ওরকম কাউরে চিনিও না, তুমি বাড়িতে আসছিলে, তোমার সাথে একটা ভালো সম্পর্ক হয় এবং সেই সম্পর্কের সূত্র ধরে এখন আমি তোমারে জানাইলাম যে যদি পারো আমার জামাইটারে মানে আমার ভাইটারে একটু বিদেশে নেওয়ার ব্যবস্থা করে দাও। আমি তখন বললাম দেখেন আমার নিজের তো ব্যবসা বাণিজ্য আছে, দোকানপাট আছে, তো আমার দোকানেও লোক লাগবে। আমি ঠিক আছে, আমি দেখি আমার যিনি মালিক আছে, আমার কফিল আছে, কফিলের সঙ্গে কথাবার্তা বলে আপনার ভাইরে নিয়ে আসা যায় কিনা, আপনি চিন্তা করবেন না। এই কথা বলার আমি কিন্তু আমার বউরে এই ঘটনাগুলো কোনো কিছু বলি নাই, রুজিনারে বলি নাই। এমনি সব বিষয় রুজিনের সঙ্গে শেয়ার করতাম, কথা বলতাম, কিন্তু সেদিনকার বিষয়গুলো আমি আর রুজিনারে জানাইলাম না। এর 2 দিন পরে আমার কফিল তখন আমার দোকানে আসে। আমার কফিল আবার শেখ মানুষ ছিলেন। এই আমার দোকানে আসার পর আমি ওরে বললাম যে দেখ এমন ঘটনা, আমার দোকানে তো কাজের লোক লাগে, এখন আমার দোকানটা তো এই অবস্থা, আমার একটা ভিসা লাগবে, কাজের ভিসা লাগবে। সে বলতেছে তোর কাজের ভিসা পরে, এখন আমি আর নতুন করে ভিসা এসে বের করতে পারবো না, আমার মানে ইয়েতে উপরে কী বলে আমার লাইসেন্সের উপরে ঝামেলা চলতেছে, আমি এখন নতুন লোক দোকানের জন্য আনতে পারবো না, যদি পারোস আমার একটু উপকার কর, আমার ঘরের ফিলিপাইনি কাজের মেয়েটা ভাগিয়ে গেছে, আমার ঘরে কাজের মেয়ে দরকার, যদি পারোস আমার ইমিডিয়েটলি তোদের বাংলাদেশ থেকে একটা কাজের মেয়ে আইনা দে। তা আমি তখন বললাম যে আসলে আমার তো কোনো কাজের মেয়ের সাথে সম্পর্ক নাই বা আমি চিনি না, আচ্ছা ঠিক আছে আমি তারপরেও তোরে জানাবো। এই কথা বলে কফিল দিয়ে বিদায় করলাম। ওই দিন রাতে বলে আমার শাশুড়ি দিছে আমারে ফোন। শাশুড়ি ফোন দেওয়ার পরে শাশুড়ি বলে কী ব্যাপার জামাই, তোমার কফিলের সঙ্গে কথাবার্তা হয়েছে? কফিল কি বলছে? আমি বললাম কফিল তো বলতেছে তার লাইসেন্সে মামলা আছে, ঝামেলা আছে, এই মুহূর্তে লোক আনতে পারবে না। কফিল তো আমার দায়িত্ব আরেকটা দিছে। বলে কি?
আমি বললাম যে এমন এমন ঘটনা, আপনাদের এদিকে কোনো কাজ করার কোনো ছেলেটেলে আছে কি না, মানে মেয়েটে আছে কি না বাসায় কাজ করার মতো। আমার কফিল বলতেছে তার বাসায় একটা কাজের লোক লাগবে। আমার কফিল অনেক ভালো এবং উনি একজন শেখ মানুষ, অগাধ টাকা পয়সার মালিক। যদি ভালো কোনো মেয়ে বা থেকে থাকে, মহিলা থেকে থাকে, তাইলে আমরা ফ্রি ভিসা দিব, কোনো টাকা পয়সা লাগবে না, এমনি নিয়ে আসবো, আছে কিনা আমরা জানান। তা ফাট করে আমার শাশুড়ি বলতেছে, জামাই তুমি আমারে নিয়ে যাও। আমি বললাম যে আরে আপনি কি বলেন, আপনি কি বাসায় কাজ করতে পারবেন? উনি বলে, তোমার শ্বশুর আমারে বিয়ে করে নিয়ে গেছে তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করার জন্য। আমি যদি 1-2 বছর তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে পারি, তাইলে বাবা আমি কেন সৌদি আরবে গিয়ে কাজ করতে পারবো না? অবশ্যই পারবো। আমার একটা কাজ করো, আমার ভাইটারে আমার কাছে যে টাকা আছে ওই টাকাগুলো দিয়া আমার ভাইয়েরে বাংলাদেশে একটা দোকান টোকান ধরাই দিমু, একটা ব্যবসা ধরাই দিমু, আর তুমি বাজান আমার সৌদিতে নিয়ে যাও, আমি সৌদি চলে যাব। আমি আমার শাশুড়িরে বললাম যে এটা আপনি হঠাৎ করে কি কথা বলতেছেন, আপনি আসবেন? আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করি। উনি বলে, না বাজান, চিন্তার কিছুই নাই, তুমি যেমনি পারো যেভাবেই পারো মেহেরবানি করে তুমি আমারে নিয়ে যাও। আমি সৌদি আরবে গেলে তোমার রান্নাবান্না করে দিব, আমারে বলে। আমি বলি, না না না, আপনি আমার রান্নাবান্না করা লাগবে না, আপনি থাকবেন আমার কফিলের ঘরে, কফিলের বাসায়, আপনি কেন আমার রান্নাবান্না করাবেন? না, এগুলোর প্রয়োজন নাই। তখন উনি বলতেছে, তাহলে বাবা আব্বা না ভালো, তুমি একটু দেখো, এমন করে বলে। তা আচ্ছা ঠিক আছে। তা আমি চিন্তা করলাম সব বিষয়টা আমি আমার ওয়াইফের সঙ্গে আলোচনা করি। এখন এইরকম একটা ঘটনা আমি ঘটাইতে যাচ্ছি বা এরকম একটা কাজ করতে যাচ্ছি, এইটা আমার বউয়ের শোনাবো না, তা কি করে হয়? তা তো হতে পারে না। তো এই আমার শাশুড়ির সঙ্গে কথা বলার কিছুদিন পরে আমি তখন আমার বউয়ের বিষয়টা জানাইলাম রুজিনার, যে রুজিনা এমন এমন ঘটনা, আমার শাশুড়ি তো তোমার সৎ মা তো এটা বলতেছে। আমার বউ তো শুনে তেলেবেলে রেগুন হয়ে গেল। রুজিনা, এটা আপনি কি বলতেছেন? এটা আপনি কি ধরনের কথা বলতেছেন? কেন ওই মহিলা আপনারে ফোন দিল? আপনি জানেন এই মহিলা কত খারাপ? সেই এই এলাকার একটা ছেলেরও বাদ রাখে নাই, সবগুলো ছেলের সঙ্গে সে খারাপ কাজ করছে এবং আমরা আস্তে আস্তে করে টের পাইতেছি এই মহিলা খুব খারাপ, দুর্দান্ত একটা মহিলা। এই মহিলার আপনি কেন বলতেছেন আনবেন? এটা আপনি ভুল করছেন, অন্যায় করছেন, না এটা আপনি ঠিক করেন নাই। আপনি কেন মহিলার সঙ্গে কথা বলেন? আমি কালকেই মহিলার বাড়িতে যাব, গিয়ে তার জুতো দিয়ে পিটাবো, সে কেন আপনার সঙ্গে কথা বলে? আমার বউ ভাই মহা খেপে গেছে। আমি তখন বললাম, আচ্ছা তুমি রাগ করো না, তুমি খেপো না, আমি দেখি কি করতে পারি, তুমি রাগ করো না। এইটা বলে কোনো রকম আমার এই বউকে আমি ঠান্ডা করছি এবং ঠান্ডা করার পরে এই শাশুড়ি আমাকে ফোন দিতে আসে। আমি কিন্তু পুরোপুরি পরিকল্পনা নিয়েছি যে আমি এই মহিলারা আনবো না, তারে আনবো না আমি, কারণ সে তো খারাপ। আমার শাশুড়ি বলছে, ও আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু আমার বউরে বুঝাইছি যে দেখো, তুমি যে বলো এই সায়দার দোষ আছে, মানে তোমার সৎমায়ের দোষ আছে, তোমার সৎমায়ের তো দোষ নাই। এলাকার ছেলেরা তারা অনেক দিন ধরে বিরক্ত করতেছে, এগুলো তো আমি দেশে যাওয়ার পরেও দেখছি। এই ছেলে ওই ছেলে, ছেলেদের কারণে সে ঘর থেকে বেরোইতে পারে না, ছেলেরা বিরক্ত করে। এখন সব ছেলেরা প্ল্যানিং করে ওনারে ফাঁসাই দিছে। আমার বউ বলতেছে, ও মা আপনি এগুলো জীবনেও বিশ্বাস করেন, এগুলো ওই মহিলার মিথ্যা কথা। এই মহিলা ওই এলাকার এমন কোনো ছেলে না যার সঙ্গে সে খারাপ কাজ করে নাই, প্রতিটা ছেলের সঙ্গে খারাপ কাজ করছে, এই জন্য সবগুলো ছেলে মিল্লা ওর ওই ঘরে ধরছে, ওই খারাপ, আপনি ওর কথা বিশ্বাস করেন না। তো আমার বউ এগুলো বলার পরে আমিও বাদ দিছি। এইবার তবে আমার শাশুড়ি আমাকে ফোনের উপর ফোন, মানে আমার ছাড়ে না। জামাই তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি যেমনে পারো যেভাবেই পারো একটা আমার নিয়ে যাও, এটা সেটা। পরে আমি একটা সময় রাগ করে আমার শাশুড়িরে বলেই দিলাম যে আপনি যে আমারে বলতেছেন আপনারা আনার জন্য বা সব কিছু আমি করবো ঠিক আছে, কিন্তু আমার বউ তো আমার এই কথা বলে। আমার শাশুড়ি বলে, আচ্ছা তুমি যদি ওরে বলো তাও কি রাজি হবে? পৃথিবীর কোনো মেয়ে কি চায় যে তার স্বামীর কাছে বাইরের একটা মহিলা যাক? এটা কোনো মেয়ে মেনে নিবে? এটা তো কোনো মেয়ে মেনে নিবেই না। আমি তার সৎমা, আমি তো তার আপন মানা, এবং আমার বয়সও ঠিক এতটা বেশি না, তাই এরকমভাবে ও কি মেনে নিবে? ও তো মেনে নিবে না। ওরে জিজ্ঞেস করে তোমার লাভ কি? না, ওরে জিজ্ঞেস করে তুমি কাজটা ভালো করো না। আচ্ছা জামাই ঠিক আছে, নেওয়া লাগবে না, এটা বলে উনি তখন লাইন কেটে দিছে। তা উনি লাইন কেটে দেওয়ার পরে উনি আর আমার ফোন টোন দিতেছে না। আর এদিক দিয়ে আমার কফিলে আমার বারবার ডিস্টার্ব করতেছে, সিরাজুল কই লোক কই, তোরা না বলছে একটা মহিলা দেওয়ার জন্য, একটা মহিলা দেশ না, মানে খুব কফিল আমার সাথে ঝামেলা করতেছে। এরই মাঝে হলো কি, আমি হঠাৎ করে শুনলাম আমার দোকানে থাকে আর একটা কর্মচারী, মানে ওই আবার একটু বেশি পাকনামি করে, বাড়ি হচ্ছে বরিশালে ভাই। ওই আমার কফিলটা বলতেছে যে ঠিক আছে, আমি নইলে আমার এলাকা থেকে একটা লোক তোর আইনে দিব। আমি তখন চিন্তা করলাম, ওই আমার দোকানে কাজ করে কর্মচারী আমি আনছিলাম, ওই আমারে ওভারটেক করে মাঝে মাঝে কফিলের সঙ্গে কথা বলে অনেক বিষয় নিয়ে। এখন এর ভিতরে যদি ওই হঠাৎ করে ধরেন আমারে ওভারটেক করে ও বরিশাল থেকে একটা কাজের মহিলা আইনা আমার কফিলে দেয়, এবং ওটা আমার কফিলের কাছে ভালো হয়ে যাবে। আমার কফিলের কাছেও ভালো হয়ে গেলে আমার ব্যবসা বাণিজ্য নিয়ে তখন টানাপড়া ছুটে যাবে। ওই বরিশাইলা ও মাথায় খুব বুদ্ধি, খুব চালাক, না এটা করা যাবে না, এটা ভুলেও করা যাবে না, আমি আমার শাশুড়িরে নিয়ে আসবো। ওই যখন এটা বলছে আমি আইনা দিব,
তখনও কিন্তু আমার কফিল বলতেছে, না না না, সিরাজুল যদি অপারক হয় না পারে তাহলে তুই আনবি, আগে সিরাজুল কী করে ওইটা দেখ। আমি তখন আমার কফিলে বললাম যে ঠিক আছে তাহলে তুই ভিসা দে। এবার আমি আমার বউরে কোনো কিছু জানাইলাম না, বউরে কোনো কিছু না জানাইয়া শাশুড়িরে ফোন দিলাম, ফোন দিয়া বললাম যে ঠিক আছে আমি আপনারা আনতেছি, কিন্তু আপনি কারো কাছে বলবেন না যে আমি আপনি সৌদি আরবে আনছি, কারণ আমার বউ যদি জানে তাহলে আমার সংসার ভেঙে যাবে, আমার সংসারে আগুন লেগে যাবে, আপনি কিন্তু কাউরে বললেন না। উনি বলেন, না 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 বাবা, আমি কোনোদিন কাউরে বলবো না, এটা বলার কি আমার কোনো প্রয়োজন আছে? তুমি আমাকে এত কষ্ট করে নিয়ে যাবো, আমি তোমার কাছে যাব, আমি কখনও কারো কাছে এটা বলবো না, তুমি আমার ভিসা দাও। তাই বললাম আচ্ছা ঠিক আছে। আমি কফিলটা বলাতে কফিলও ধরেন অল্প সময়ের ভিতরেই ভিসা ম্যানেজ করে ফেলে, ভিসা সব কিছু ম্যানেজ করে ফেলে। আমি তখন এগুলো আমার শাশুড়ির জন্য বাংলাদেশে পাঠিয়ে দিই, এবং পাঠিয়ে দিলে পরে অল্প সময়ের ভিতরে আমার শাশুড়ি টিকিট কেটে ফেলে, এবং যেই আনুষঙ্গিক কাজগুলো আছে ওগুলো শেষ করে, ম্যান পাওয়ার শেষ করে আমার শাশুড়ি তখন আল্লাহর রহমতে রওনা দেয় আপনার মানে চলে আসে সৌদি আরবে। এবং আসার পরে আমি তো সৌদি আরবে ওনাকে আনছি, আইনা আমি ওনারা আমার কফিলের বাসায় দিছি। তো আমার কফিলের বাসা কিন্তু আমার দোকানের পিছনেই, মানে আমাদের যে দোকানটা ওই দোকানের পিছনে আমার কফিলের বাসা। এখন দেখা যায় আমার শাশুড়িকে দেওয়ার পরে, আর আমার শাশুড়ি তো ভাষা জানে না, আমার কফিলের আবার তিন বউ এক বাড়িতেই থাকে, ওই এক বাড়ির মধ্যে 3 বউ নিয়ে আসে, এবং ওই কিন্তু ভাষা টাষা বুঝে না, আমার শাশুড়ি সায়দা ভাষা মাসা কোনো কিছু বুঝে না। এখন কফিলে একটা করতে বললে ওই আরেকটা করে, কফিলে এই দিকে যাইতে বলে ও ওই দিকে যায়, এখন কফিল পড়ে গেছে মুশকিলে। এখন কফিল করছে কি, তার আমার টেলিফোন নাম্বার ম্যাডামদেরকে দিয়ে দিছে, এবং ম্যাডামরা আমার কতক্ষণ পরে ফোন দেয়, সিরাজ তাল তাল তাল। আমি তখন দৌড়ে যাই, কী হয়েছে বলে, আমরা এটা বলতেছি করার জন্য, হয়তো বোঝেন ওরা বুঝাই দেয়। এইবার আমি আমার শাশুড়িরে বুঝাই যে এটা এমনি করবে। এইভাবে দেখা যায় আরও একটা সময় উনি আরও এক জায়গায় আটকায় গেছে, কাজ করতে পারতেছে না, এই জায়গায় আটকায় গেছে। তখন আমাকে ফোন দেয়, মানে আমার ম্যাডাম আমাদেরকে ফোন দেয়, কফিল আমারে ফোন দেয়, সিরাজ তুই আয়, সিরাজ তুই দেখায় দে। তা না আমি যাইতাম, আমি দেখাই দিতাম। এইরকম করে দিন রাতগুলো কাটতে একটা সময় আমার শাশুড়ি তখন মোটামুটি কিছুটা ভাষা বুঝছে, মানে একেবারে যে বুঝছে না তা না, এখন মোটামুটি একটু ভাষা বুঝছে, বুঝে উনি তখন কাজ করতেছে। আমারে বলতেছে, জামাই আমি তো এটা বুঝি না, আমি তো ওইটা বুঝি না, তুমি আমার এইটা বুঝিয়ে দাও, ওইটা বুঝিয়ে দাও, এই কেমনে করে ওই কেমনে করে, মানে বারবার আমার এগুলো বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি বুঝাই দিব। তাই আমি এক এক করে শাশুড়ি বুঝাই দিতেছে, আপনি এটা এইভাবে করেন, ওইটা ওভাবে করেন, এরকম করে সব কিছু যখন আস্তে আস্তে করে বুঝাই দিতেছি, আমার শাশুড়িও তখন মোটামুটি বুঝতেছে। এইবার এরকম করতে উনি ওই সৌদিদের খাবার খাইতে পারতেন না, ধরেন সৌদিরা যে ধরনের খাবার রান্না করতেন উনি ওই ধরনের খাবার খাইতে পারতেন না, এবং দেখা যায় এই ধরনের খাবার যখন তারা দেওয়া হইতো উনি বলতো যে এটা মিষ্টি লাগে, স্বাদ লাগে না, উনি খাইতে পারে না। তো আমি যখন রান্না করতাম ওইখান থেকে আমারে বলতো যে জামাই আমার একটু তরকারি দেওয়া যায়, আমার একটু ভাত দেওয়া যায়, এটা সেটা আমারে বলতো। তাই আমি আচ্ছা ঠিক আছে, আপনার ভাত লাগুক, তরকারি লাগুক, যা লাগুক, যেটা লাগুক, সমস্যা না, আমি আপনাকে দিব। এই করে আমার ঘরে আসতো, আমি তারা এটা সেটা দিয়ে যেতাম। এই করতে একটা সময় সে বলতেছে, আমি তোমার ঘরে গিয়ে রান্নাবান্না করে নিজেও খাবো, তোমারও দিব। তা আমি তখন বললাম যে আমার সৌদি কী মনে করবে? বলে না, কিছু মনে করবে না, সৌদির অনেক ভালো আছে, কিছু মনে করবে না, আমি তোমার ঘরে যাবো, রান্নাবান্না করবো, তুমিও খাইও আমিও খাবো। তা আমি চিন্তা করলাম যে ভাই সারাদিন দোয়ানদারি কইরা ঘরে যেয়ে রান্নাবান্না করা বেশ কষ্টের একটা কাজ, তা শাশুড়ি যদি রান্না করে দেয় তো এটা খারাপ হয় না। আমি যে আচ্ছা ঠিক আছে মা, আপনি রান্না করে দিয়েন। এবার উনি ঘরে যেত, ঘরে যেয়ে উনি রান্নাবান্না করে দিত, এবং শুধু রান্নাবান্না না, মানে 1 ঘন্টার জন্য যাইতো, রান্নাবান্না বসাই দিয়া আমার জামা কাপড় ধুয়ে দিত, আমার ঘর দুয়ার পরিষ্কার করে দিত। মানে আমি একটা অন্যরকম সার্ভিস ওনার কাছ থেকে পাইতেছি, এত ভালো সার্ভিস পাচ্ছি যা ঠিক বলার মতো না। মানে আমার কোনো কিছুর অভাব নাই, আমার খাওয়া দাওয়া রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছু উনি একদম পরিপাটি করে দিতেছে। খাবার দাবারের টেনশন নাই, এটার টেনশন নাই, ওইটার টেনশন নেই, মানে সব কিছু খুব আমি ডে বাই ডে সব কিছু পাইতেছি। তখন আমি চিন্তা করলাম যে আরে আমার শাশুড়ি তো আমার জন্য বেশ ভালো, এবং আমার জন্য উনি যা করতেছে তা তো রীতিমতো অবাক করা একটা বিষয়। মানে একটা জামাইয়ের জন্য কখনোই কিন্তু কোনো শাশুড়ি এরকম করে না। তো এত ভালো করতেছে, এই করতে মাঝে মাঝে ওনার মন খারাপ লাগলে আমি ওনার মার্কেটে নিয়ে যেতাম, এখানে নিয়ে যেতাম, ওইখানে নিয়ে যেতাম। তো উনি তো অনেক সিমসাম ছিলেন, অনেক সুন্দর ছিলেন, ভালো পোশাক আশাক পরলে বেশ সুন্দর লাগতো। এরকম করে প্রায় উনি আমার সঙ্গে সৌদিতে 1.5 বছরের মতো ছিলেন। এই 1.5 বছরে কিন্তু আমার বউ জানতো না যে আমি আমার শাশুড়ি সৌদিতে নিয়ে গেছি। এই 1.5 বছর পরে দেখা যায় যে শাশুড়ির সঙ্গে আমার আস্তে আস্তে করে একটু ভালো লাগা তৈরি হয়ে যায়। ওর সঙ্গে আমার এরকম করে ওর চোখে চোখাচোখি, ওনারা নিয়ে মার্কেটে যাই, এই জায়গায় যাই, ওই জায়গায় যাই। এখন ভিতর থেকে একরকম আমার একটা খারাপ মানসিকতা ওনার জন্য জেগে বসে, মানে মনের ভিতরে একটা খারাপ ইচ্ছা শক্তি জেগে বসে। তো আমি এটা বুঝতে পারি এটা পাপ, এটা অন্যায়, এর থেকেও বড় পাপ কিছু হয় না। কারণ উনি সৎ শাশুড়ি হোক তাতে কী হয়েছে, ওনার তো আমার শ্বশুরের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে, আমি কেমনে ওনারে বিয়ে করি বা ওনার সঙ্গে কেমনে খারাপ কাজে লিপ্ত হই।
তুই না, তারপরেও ভিতরের ওই যে খারাপ শয়তানটা আছে এটারে মানাইতে পারি না। এইভাবে কয়েকটা দিন যাওয়ার পরেই হলো কি, একসময় হঠাৎ করে একদিন, আমি আসলে এটা জানি না যে কিভাবে জানি, আমার বউ এই বিষয়টা জেনে যায়। আমার বউ একদিন সকালবেলার দিকে আমাকে ফোন করে। আমি তখন দোকানে কাজ করতেছি, ফোন দিতেছে, আমি তখন ধরতেছি না। আমি তখন ধরছি, ধরার পরে ক্যাশে যেয়ে বসছি, ফ্যানটা ছেড়ে দিয়া ওই আমার সঙ্গে প্রথমে ভালো কথা জিজ্ঞেস করতেছে, কী করো, খাইছো কিনা, সব কিছু ভালো আছে কিনা। এরপরে বলে, তুমি জামা কাপড় কেমনে পরো, তুমি তো ময়লা জামা কাপড় পরতে, এখন থেকে ভালো ভালো জামা কাপড় পরো। এখন ভালো ভালো জামা কাপড় পরি, তা তুমি কেমনে জানো? বলে, না, অনেকেই বলে তোমার পোশাক আশাক নাকি এখন অনেক ভালো চকচকা। তা পোশাক আশাকে তো চকচকা হইলো কেমনে? আমি বললাম, আরে কেমনে হইলো, কি হয়েছে, আমি এখন একটু ধোয়াধেই করি একটু বেশি। পরে বলে, তোমার ঘরে থাকে কি? ওই এমনি বলে। আমি বললাম যে না, কেউ তো থাকে না, আমি একাই থাকি, কি হয়েছে? পরে বলে, এরকম করে এক কথা, দুই কথা, তিন কথা, কথাগুলো বলতে বলতে একটা সময় আমারে বলে, আচ্ছা তোমার ঘরে কি ওই বেডিটা থাকে, সায়দা মহিলাটা? এটা যখন বলে ভাই, আমি তো তখন টাসকি মেরে যায়, আয় হায়, ওই কেমনে জানলো? ওই তো জানার কথা না, ওই তো এই কথা ভুলেও জানার কথা না, এবং ওরেকে বলে দিল। আমি তখন বললাম, এই তুমি কি বলতেছো, উল্টাপাল্টা কথা বলতেছো কেন? আমার ঘরে কোত্থেকে কোন মহিলা থাকবে, তোমার কি মাথা মুথা ঠিক নেই? ওই তখন ভাই, ওই কোনোদিন আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে নাই, জীবনে কখনোই এরকম খারাপ ব্যবহার করে নাই। ওই দিন আমার সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। তখন জুন মাস ছিল, জুনে তো ধরেন আপনার প্রচুর গরম সৌদি আরবে, আর ওইদিকে আমার এসিটা ছিল একটু নষ্ট। তা ফ্যানের বাতাস থেকে তো তখন মনে হয় যেন মানে আপনার বাইর হয়, গরম বাইর হয়, আগুন বাইর হয়। তো ফ্যানটা উপরে চালায় রাখছি, ক্যাশে বসে আসছি, গরমে সিদ্ধ হয়ে যাইতেছি, তার ভিতরে আবার কাজ করে উঠছি, এর মধ্যে সে আমার গালাগালি করতেছে, এবং গালাগালি করতেছে দিকে খুব খারাপভাবে গালাগালি করতেছে। এই গালাগালির মুখে আমি তখন বললাম, আমিও গালি দিলাম, আমিও একেবারে বৃষ্টি ভাষায় গালি দিলাম। গালি দিয়া বললাম, দুধ তোর সঙ্গে সংসারে করবো না, ওই তুই খারাপ, তোর 1 তালাক 2 তালাক 3 তালাক, যা তোরা তালাক দিলাম, তোরা 22 তালাক দিলাম। এইরকম করে যখন ওরা তালাক দিয়ে দেয়, ও দেখেন চিৎকার। ওই চিৎকার দেওয়ার পর আমি তখন লাইনটা কেটে দিই, দেওয়া মোবাইলটা বন্ধ করে দিয়ে রাগ করে মোবাইল বন্ধ করে দিয়ে এভাবে 4-5 ঘন্টা পরে আমি তখন আস্তে মোবাইলটা চালু করলাম। যে চালু করার পরে চিন্তা করলাম, হায় হায় রে, আমি এটা কী করলাম, আমি এটা করলামটা কি? আমার বউ তো আমার জন্য কম করে নাই, এখন ও অন্ধ লেঙ্গিরা হোক আর যাই হোক, আমি যেটা তালাকটা দিয়ে দিলাম, এটা আমি কেমনে কী করলাম? এর ভিতরে আমি তখন তারে ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পরে কলটা আমার মা রিসিভ করছে। মা রিসিভ করার পরে আমি বললাম যে, মা, রুজিনা কই? বলে, ও তো চলে গেছে ওর বাপের বাড়িতে। আমি বললাম, বাপের বাড়িতে চলে গেছে? বলে, হ্যাঁ। তুই নাকি ওর 3 তালাক দিয়ে দিছস? আমি বলি, না, আমি দিই নে। মা বলে, তোরা একটা থাপ্পড় দিব, তুই যে 3 তালাক দিছিস আমরা সবাই শুনছি। আমি ছিলাম, তোর বাপ ছিল, তোর দাদি ছিল, এবং তোর ছোট ভাই ছিল, তোর বড় বোনও ছিল। আমাদের সবার সামনে তুই তারা 3 তালাক দিয়ে দিছিস, আমরা মোবাইলে স্পষ্ট শুনতে পাইছি। এটা তুই কী করলি? পরে আমি বললাম যে, মা, আমার তো মাথা মুথা ঠিক ছিল না, রাগ উঠছিল, আমি সহ্য করতে পারি নাই, আর কাজ করতেছিলাম, গরমের মধ্যে ছিলাম, এর ভিতরেও ঝগড়া করছে, আমি রাগের মাথায় দিয়ে দিছি। আমার আম্মা বলে, রাগের মাথায় দেশ, আর যেভাবেই দেশ, তালাক কিন্তু তালাক, এটা কিন্তু তালাক হয়ে গেছে। আর তুই বাবা কত খারাপের খারাপ, যে মহিলা এই এলাকার একটা ছেলের সঙ্গে খারাপ কাজ করা ছাড়া বাকি রাখে নাই, পুরো এলাকাটারে নষ্ট করছে, তুই এই মহিলাটারে কেমনে বিয়ে করলি? কেমনি মহিলাটারে বিয়ে করলে? আমি বলি, মা, কে বলছে আমি মহিলাটারে বিয়ে করছি? মা বলে, রুজিনার কাছে খবর আসছে তুই মহিলারে বিয়ে করছিস। আমি যে, মিথ্যা কথা মা, আমি বিয়ে করি নাই, আমি ওরে নিয়ে আসছিলাম, ওনারে নিয়ে আসছিলাম, উনি দেশে অনেক কষ্ট আছে, আমার কফিলের একটা কাজের লোক দরকার, আমি হিসেবে নিয়ে আসছি। তো আমার মা বলে, তা নিয়ে গেছিস তুই, তোর বউরে জানাবি না? আমি যে ওরে কেমনে জানাইতাম, ওরে তো বলছিলাম। একবার যখন বলছো আমারে গালাগালি করছে, আমারে বলো খবরদার ওরে না নিয়ে যাবার জন্য। তা আমারে মানা করছে, এখন আমি কি করবো, আমি নিয়ে আসছি, যখন বিপদ হয়েছে তখন নিয়ে আসছে। পরে বলে, তো 2 মেয়েরে রাইখা উনি চলে গেছে, আর বাপের বাড়িতে চলে গেছে। একটা কাজ কর, তুই হাশেম গাজীর নাম্বারে কল দে। আমি বললাম, হাশেম গাজীর নাম্বারে কল দিলে কি আর কত কাজ হইব? মা বলে, হইব, দে। তা আমার শাশুড়ির লাইন, মানে আমার মায়ের লাইনটা কেটে আমি তখন হাশেম গাজীরে কল দিয়েছি। দেওয়ার পরে হাশেম গাজী তখন রিসিভ করছে। আমি প্রথমে মনে করলাম কি, যে হাশেম গাজী মনে হয় বিষয়গুলো জানে না, তার মেয়ের সঙ্গে কি হয়েছে না হয়েছে মনে হয় বিষয়গুলো জানে না। তা আমি কথা বললাম, আব্বা কেমন আছেন, শরীর স্বাস্থ্য ভালো কিনা? পরে উনি আমারে বলে, আমি বললাম যে, একটা কাজ করি না, রুজিনারে দেন। পরে বলে, না, রুজিনারে কেন দেবো, রুজিনার সঙ্গে তো তোমার তালাক। আমি বললাম যে, আব্বা এটা কী করেন, রুজিনার সঙ্গে আমার তালাক? মানে বলো, তুমি আমার বউ নিয়ে সংসার করো, তাহলে আমার মেয়ে কি তোমার সংসার করতে পারে? পরে আমি বললাম যে, আব্বা এগুলো মিথ্যা কথা, আমি আপনার বউ নিয়ে সংসার করি, এটা কোন ধরনের কথা? উনি তখন আমারে ওনার মেয়ের মতোই খারাপ ব্যবহার শুরু করছে। কইরা বলতেছে যে, তুই আর কোনোদিন আমার মেয়ের নাম্বারে কল দিবি না, তোর মেয়ে 2টারে আমার মেয়ে রাইখা আসছে,
তুই আর আমাদের সংসারে আসবি না, এবং তুই আর আমার মেয়ের সঙ্গে কথা বলবি না। আমার মেয়েরে আমি অন্যত্রে বিয়ে দিয়ে দিব। তুই ছিলি বেটা ফকিন্নি, তোর ছিল না বাড়ি, ছিল না ঘর, তোরা রাস্তায় রাস্তায় কাজ করতিস, সেখান থেকে আমার মেয়ে তোর সৌদি আরবে পাঠাইছে, তোদেরকে আজকে জাতে উঠাইছি। তা আমরা বুঝে গেছি অজাত কোনোদিন জাত হতে পারে না, তুই আর আমার মেয়েরও ফোন দিবি না। এটা বইলে উনি একদম কড়াকড়ি কথা বলে লাইনটা কেটে দিয়েছে। লাইনটা কেটে দেওয়ার পরে আমি আর কি করব, আমি আর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন কাটতেছে, আমি কাজকামও করতে পারি না। মানে আমি মানসিকভাবে তখন অনেকটা ভেঙে পড়ছিলাম। মানে আর কোনো কিছু তখন ভাল লাগতেছে না যে এইটা কি হয়ে গেল, এটা কেমনি কি হয়ে গেল। এবার আমি বিষয়টা আমার শাশুড়িরে জানালাম যে শাশুড়ি মা, এমন এমন ঘটনা, এমনি এমনি হয়তো কাজ একটা করে ফেলছি। উনি বলে, এটা তুমি করলা কেন, এটা তুমি কোন মর্মে করলা, কোন বিবেকে করলা, না তুমি তো কাজটা ভালো করো নাই। একটা কাজ করো, তুমি ছুটিতে যাও, দেশে যাও, অন্তত কিছুদিনের জন্য দেশে গিয়া হইলেও তুমি কি বলে রুজিনারে বুঝিয়ে শোনা নিয়ে আসো, রুজিনা কিন্তু অনেক ভালো। শাশুড়িটা বলার পরে আমি তখন করলাম কি, মালিকের কাছ থেকে ছুটি নিলাম, কফিলের কাছ থেকে ছুটি নিয়ে 1 মাসের ছুটিতে আমি তখন বাংলাদেশে গেছি। 1 মাসের ছুটিতে বাংলাদেশে যাওয়ার পরে আমি এলাকার কোনো লোক বাদ রাখি নাই। মোটামুটি এলাকার গণ্যমান্য যত লোক আছে সবার কাছে গেছি, হাতে পায়ে দৌড়ছি, হুজুরের কাছে গেলাম, হুজুরকে বুঝাইলাম আমার 2টা মেয়ের ভবিষ্যতের দিকে তাকায়া, 2টা মেয়ের মুখের দিকে তাকায়া রুজিনা যেই শর্ত দেয়, যেভাবে বলে আমি সেভাবেই রুজিনাকে আনতে রাজি আছি। রুজিনা যেমনি বলে, যেভাবে আসবে আমি সেভাবেই আনবো। কিন্তু রুজিনার কথা একটা, ও আর আমার সংসার করবে না, ও আর আমার সংসার আসবে না। তাই আমি খুবভাবে চেষ্টা করছি, 1 মাসের মতো চেষ্টা করে না পারে পরে শাশুড়িরে ফোন দিলাম যে দেখেন এমন এমন ঘটনা, আমি তো রুজিনারে আনতে পারি না, আমি এখন করবোটা কি। বলে, একটা কাজ করো, তুমি চলে আসো। হবে না, তুমি চলে আসো, এদিক দিয়ে তোমার দোকানের ক্ষতি হইতে আছে। তো 1 মাস পর্যন্ত বাড়িতে থাকলাম, থাইকে আমি 1 সপ্তাহ পর আবার দোকানে, মানে 1 মাস পর আবার দোকানে এসে দোকানদারি করতেছি। এখন আমি জানি না কেন জানি তখন রুজিনার প্রতি আমার প্রচুর ভালোবাসা বেড়ে গেছে। তো পঙ্গু মানুষ, কখনোই ওর প্রতি আমার এরকম আকর্ষণ আসে নাই। এখন দেখলাম কি আমি ওরে ছাড়া আর কিছু বুঝি না। আর এই মাথা সব মানে সম্পূর্ণ গরম হয়ে রয়েছে ওর জন্য, মন খুব খারাপ লাগতেছে। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমি ঠিকমতো দোকানদারি করি না, খাই না, ঘুমাই না, এক পাগলের মতো জীবনযাপন করতেছি। মানে যেখানে রাত সেখানে কাত, এমনই এক অবস্থা আমার শুরু হয়ে গেছে। এবং মাঝে মাঝে মালফুর সাথে মিশে আমি নেশাও করতাম। আমার শাশুড়ি তখন বলতেছে যে, মানে শাশুড়ি বলতে সায়দা আর কি, উনি বলতেছে যে সিরাজ, এভাবে যদি তুমি থাকো তোমার জীবন তো নষ্ট হয়ে যাবে। তুমি নেশা করো, দোকানদারি করো না, দোকানে তোমার লস আসতেছে। আর আমি যে কফিলের ঘরে থাকতেছি, কফিলে বারবার বলতেছে যে যে কোনো সময় তোমারে দোকান থেকে বের করে দিবে, তোমারে দোকানে রাখবে না, তুমি দোকানে নেশা করো, কাস্টমারদের ঠিকমতো ডিল করো না, ওনারে মাসে মাসে ফয়দা দাও না, আমি তো বলতেছে তোমাকে দোকান থেকে বের করে দিবে, দোকান অন্য কোনো বরিশালেরই দিয়ে দিবে। আমি তখন বললাম যে কী করবো, আমার তো কিছুই ভালো লাগে না, আমি এটা কী করলাম, রাগের মাথায় আমি রুজিনারে তালাক দিয়ে দিলাম, আমার তো রুজিনার জন্য মন কাঁদতেছে। উনি তখন আমারে বলে, তুমি কি সত্যি রুজিনারে ভুলতে পারতেছো না? আমি যে না, আমি পারতেছি না, আমি শত চেষ্টা করেও ভিতর থেকে রুজিনারে ভুলতে পারতেছি না। পরে আমার শাশুড়ি আমার একটা কথা বলে, শোনো, যদি কিছু না মনে করো, আমার পরিচিত একটা মেয়ে আছে, আমার চাচাতো ভাইয়ের মেয়ে, নাম হচ্ছে শম্পা। মেয়েটাও দেখতে শুনতে বেশ সুন্দর, দেখার মতো একটা মেয়ে। তুমি যদি দেখতে চাও, আমার কাছে ফটো আছে, তোমার আমি ফটো দেখাই, যদি ভাল লাগে তুমি ওই মেয়েটারে বিয়ে করে ফেলো। যেহেতু তুমি রুজিনারে ভুলতে পারতেছো না, তখন দেখা যায় যে তোমার কাজের ক্ষেত্রে অনেকটা ক্ষতি হয়ে যাবে, দোকান একটা সময় সব কিছু যাবে, ব্যবসা লাটে উঠবে, এভাবে কাটতে পারে না। তুমি শম্পারে বিয়ে করে ফেলো, শম্পারে বিয়ে করে ফেললে তুমি মোটামুটি কিছুটা ভালো অবস্থানে যেতে পারবা। একটা মেয়ের সঙ্গে যখন ফোনে কথা বলবা, তার সঙ্গে সবসময় লাইনে থাকবা, তখন দেখবে যে তোমার ভিতরে আর কষ্টগুলো থাকবে না, তুমি অনেক অংশে এই কষ্ট থেকে বেরোতে পারবা, তুমি এটা করো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখি। তা উনি তখন আমারে ওনার ওই ভাইয়ের মেয়ে শম্পার ছবি দেখাইলো। ছবি দেখলাম যে না, মেয়েটা বেশ সুন্দরী আছে, সাজুগুজু করার চেহারা, দেখতে শুনতেও সুন্দর, সর্বদিক থেকে ঠিক আছে। তা আমি তখন আমার শাশুড়িকে বললাম, আপনি নাম্বার দেন, আমি কথা বলবো। পরে শাশুড়ির কাছ থেকে আমি তখন শম্পার নাম্বার নিলাম। এবার আমি শম্পারে ফোন দিই মাঝে মাঝে, শম্পা কী করো, কেমন আছো, খাইছো কিনা। আমার শাশুড়ি তখন মানে পরিচয় করাই দেয়, আমার শাশুড়িও বলে দেয় যে এটা তুমি কথা বলো, কথা বললে সব কিছু বুঝতে পারবা। তো শম্পার সঙ্গে আমি যখনই কথা বলতাম, যখনই ফোন দিতাম, ও আমার সঙ্গে বেশ ভালো করে কথা বলতো। ভাইয়া আপনি সুস্থ আছেন কি না, আপনি খাইছেন কি না, আপনি ভাবির জন্য টেনশন করেন না, সব কিছু ঠিক হয়ে যাবে, এবং ভাবি চলে আসবে, এটা সেটা বলে অনেক রকমের শম্পা তখন আমারে বুঝাইতো, আমার আদর করতো, যত্ন করতো। মানে আমার প্রতি তার এক অন্যরকম অগাধ ভালোবাসা জন্মে যায়। আমিও তার সঙ্গে কথা বলি। এইভাবে কিছুদিন কথা বলার পরেই হঠাৎ করে একটা সময় আমার শাশুড়ি আর কি আমারে বলতেছে, আমি তো শম্পারে সৌদি নিয়ে আসবো। আমি যে কী বলেন, আপনি শম্পারে সৌদি নিয়ে আসবেন? বলে, আমাদের পাশের বাসায়
একটা কাজের মেয়ে লাগবে, আমি সম্পারে নিয়ে আসবো। তাই আমি বললাম, আপনার ভাইয়ের মেয়ে এখনও তার বিয়ে শাদী হয় নাই, কম বয়সী মেয়েটার আপনি সৌদিতে কেন নিয়ে আসবেন? বলে, বাবারে আনতেই হবে, ওদের পারিবারিক অবস্থা ভালো না, পারিবারিক অবস্থা দুর্বল, অনেক গরিব, তো আমি চাইতেছি ওই বাসারে নিয়ে আসবো। আমি আমার শাশুড়ি বললাম যে এটা কি খুব প্রয়োজন আছে? আমার শাশুড়ি বলল, প্রয়োজন আছে, ওই দেশে থেকে কষ্ট পাইব, ওর বাপ মায়ের অন্তত উপকার হবে, ওকে নিয়ে আসলে আমি নিয়ে আসবো। এই কথা বলে তখন উনি করলো কি, সম্পারে সৌদি আরবে নিয়ে আসছে। ওনার পাশের বাসায় একটা অন্য একটা সৌদির বাসায়, ওই বাসায় আয়না দিছে। আর মেয়েও দেখতে ভাই আগুনের মতো সুন্দর, চেহারা টেহারা এত সুন্দর যা ঠিক বলার মতো না। আমার বউ রুজিনা এর কাছে আসলে কিছুই না, এত সুন্দর চেহারা দেখার পর আমার নিজেরও অনেকটা ভালো লাগলো। যে যাই হোক, ওই দেশ থেকে আসছে, তখন আমি ওরা জামা কাপড় কিনে দিতাম, এটা ওইটা কিনে দিতাম, ওর বাসায় যাইতাম। এই করতে করতে 1 দিন 2 দিন 3 দিন করে প্রায় 7 মাসের মতো আমার সঙ্গে রুজিনা ছিল এখানে, সম্পা এখানে ছিল। থাকার পরে আমার ব্যবসা বাণিজ্য সব ও দেখাশোনা করতো, মাঝে মাঝে আমার দোকানে আসতো, দোকান থেকে মালামাল দিতাম। এই করতে করতে আমারও ভিতর তখন ওর জন্য এক ধরনের মায়া ভালোবাসা জন্মে যায়। আমি তখন আমার শাশুড়ি সায়ধারে বললাম যে, আপনি যদি বলেন যে আমি কিন্তু সম্পারে বিয়ে করতে পারি, কারণ সম্পার প্রতি আমার এই ধরনের আবেগ ভালোবাসা সব কিছু আসছে, এখন আপনি যদি রাজি থাকেন। উনি বলে, আলহামদুলিল্লাহ, তুমি যদি রাজি থাকো তাহলে আমার কোনো সমস্যা নাই, আমি সম্পার সাথে তোমার বিয়ে করাই দিব। এইবার উনি সম্পূর্ণ ওনার নিজ দায়িত্বে সম্পার সঙ্গে, সম্পার পরিবারের সঙ্গে কথাবার্তা বলে সৌদিতে একটা হুজুর ডেকে সম্পার সঙ্গে আমাকে কলমা কাবিন করায় দেয়। কলমা কাবিন করাই দিলে পরে সম্পার সঙ্গে তখন আমি ওই বাসা থেকে সম্পাকে আমি নিয়ে আসি আমার দোকানের বিষয়, ওই মালিক থেকে ট্রান্সফার করে আমার দোকানের বিষয় নিয়ে আসি, যেহেতু বিয়ে করছি। আমার দোকানে না, আমার দোকান দেখাশোনা করাইতেছে, আমার দোকানে রাখতেছি, বেশ ভালোভাবেই চলতেছে ও। আবার ও একটু পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে ছিল, ক্লাস 9 পর্যন্ত পড়ছে, হিসাব নিকাশ মোটামুটি ও বুঝতো, খুব ভালো বুঝতো, যার কারণে দোকানে বসানোর পরে দোকানের ক্যাশ ক্যাবিলিটি ও সব ভালোভাবে বুঝতে পারে। এইভাবেই তখন সময়গুলো 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং ও আমাদের সঙ্গে থাকতেছে। এই করতে করতে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। তাই একটা পর্যায়ে আমার মাও জানছে, আমার আব্বাও জানছে, সবাই জানছে আমি সৌদি আরবে বিয়ে করছি, কিন্তু এতে রুজিনার কোনো রকমের নাই। আমি বিয়ে করছি, কি করছি না করছি, এতে কোনো কিছু যায় আসে না। মানে ওর আমার প্রতি কোনো টান ভালোবাসা কিচ্ছু নাই। ও একেবারে পুরোপুরি পাথর হয়ে গেছে, পাথরের মতো করে ওর জীবনযাপন করতেছে। লাস্ট পর্যন্ত আমি প্রায় অনেকগুলো বছর ধরে এই সম্পারে বিয়ে করার পরে সৌদি দিচ্ছিলাম, আমার কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় নাই বা বাচ্চা কাচ্চা হওয়ার চেষ্টা আমি করি নাই। একটা পর্যায়ে আমি তখন দেশে গেলাম, আমার মায়ের শরীরটাও ভালো না, মায়েরই দেখবো, আর আমার 2টা মেয়ে অলরেডি মা ছাড়া আছে, ওদেরকে দেখবো। আবার মেয়ে 2টারে আমি সৌদি আরবে আনার জন্য পরিকল্পনাও করতেছিলাম যে আমার 2টা মেয়ের আমি সৌদি আরবে নিয়ে আসবো এবং আসার পরে তারা সম্পার সঙ্গে থাকবে। এই পরিকল্পনা করে তখন আমি সৌদি আরবে গেলাম, বাংলাদেশে গেছি। বাংলাদেশে যাওয়ার পরে কয়েকদিন ঘোরাফেরা করে তখন আপনার RTR একটা মোটরসাইকেল বেরোইছিল, অনেক ভালো মোটরসাইকেল। তো আমি তখন চিন্তা করছি আমি মোটরসাইকেলটা কিনবো, মোটরসাইকেলটা কেনার একটা পরিকল্পনা আমার ছিল। RTR নয়, হিরো রেপারেট একটা হুন্ডা ছিল, এবং এটা এখনকার বর্তমানে যে RTR-এর মতো এরকমই ছিল হুন্ডাটা দেখতে। তো ওই হুন্ডাটা আমি তখন কিনছিলাম। হুন্ডাটা কেনার পরে আমার তখন আমি তো আসলে ওভাবে কখনো হুন্ডা চালাই না, কেনার পরে ভাই আমি উড়া হুন্ডা চালাইতাম। তো হুন্ডা চালাইয়া তখন আমরা আমাদের এলাকার আলো কিছু পোলাপাইন মিলে আমরা তখন কক্সবাজার যাবো, সিলেট থেকে কক্সবাজার যাব। আমরা টোটাল 6টা হুন্ডা নিয়ে আমরা রওনা দিলাম। তো হুন্ডা নিয়ে রওনা দিচ্ছি, কক্সবাজার গেলাম, ঘুরছি ফিরছি। কক্সবাজার থেকে ফিরে আসার পথে কুমিল্লা পার হয়ে মুরাদনগরের ওইদিকে আমি হঠাৎ করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করি, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করি, এবং আমি পুরো টাকের নিচে পড়ে যাই, মোটরসাইকেল সহ টাকের নিচে ঢুকে যায়, এবং এরপরে আমার আর কোনো হুঁশটুস নাই, আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। আমাকে সেখান থেকে নাকি প্রথমে কুমিল্লাতে মেডিকেলে কোন কলেজে ভর্তি করে, ওইখান থেকে আমি সুস্থ হতে পারিনি, ওইখান থেকে আমাকে ঢাকায় নিয়ে যায়, এবং ঢাকায় হসপিটালে আমাকে পুরো ICU-তে রাখা হয়। আমি 1 দিন 2 দিন নয়, টানা প্রায় 9 দিনের মতো ICU-তে ছিলাম, এবং এই 9 দিনে আমার লক্ষ 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 টাকা চলে গেছে। 9 দিন ICU-তে থাকার পরেও আমি সুস্থ হই নাই। এই জমি জমা বিক্রি করতেছে, আমার হাতের যে ক্যাশ আছে, ক্যাশ ক্যাপাবিলিটি আছে, মোটামুটি সমস্ত কিছু শেষ। ICU থেকে বের করছে, কিছুদিন পরে আমার অবস্থা আবার খারাপ, আবার আমাকে ICU-তে ঢুকাইছে। আমার প্রায় এই চিকিৎসা বাবদ হুন্ডার অ্যাক্সিডেন্ট করার পরে প্রায় আমার আনুমানিক একটা হিসাবে 35 লক্ষ টাকা চলে গেছে। এই 35 লক্ষ টাকা গেছে কিভাবে? আমি জমি কিনছি, আমার জমি বিক্রি করা হয়েছে, আমি যদিও দলিল দেই নাই, পরে দলিল দেবো, এটা বললে জমি বিক্রি করা হয়েছে। ওই জমি বিক্রি করলো, ওইখান থেকে টাকা আসছে, এবং এরপরে আবার ধরেন আমার কিছু ব্যাংকে টাকা ছিল, ক্যাশ ছিল, ওই ক্যাশগুলোও খরচ করছে, মোটামুটি আমি পুরো নিঃস্ব হয়ে গেছি।
আমার একেবারে আর কোনো কিছুই রইল না। শেষের দিকেই এলাকার লোকদের কাছ থেকে ভিক্ষা চাওয়া শুরু হচ্ছে আমার চিকিৎসার জন্য। আমি প্রায় আপনার 2 বৎসরের মতো, 1 দিন 2 দিন নয়, টানা 2 বৎসর মতো চট্টগ্রামে ঢাকায় পঙ্গু মেডিকেলে ভর্তি ছিলাম, পঙ্গু হসপিটালে ভর্তি ছিলাম। এই 2 বৎসরে মানে শেষ পর্যন্ত মানে আর কোথাও টাকা পয়সা পায় নাই, কিন্তু আমাদের জমি জমা যা ছিল তা বিক্রি করছে এবং আমাদের ক্যাশ ক্যাবিলিটি বিক্রি করছে, সব শেষ হয়েছে, আমাদের কিচ্ছু নাই। লাস্ট পর্যন্ত আমার চিকিৎসার জন্য আর কোথাও থেকে টাকা পাচ্ছে না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, শেষমেশ আমার পাশে এসে রুজিনা তখন দাঁড়ায়। আমার শ্বশুর হাশেম গাজী তখন মারা যায়। আমার বউ তখন তার যে জমিগুলো ছিল তার বাপের কাছে পাওয়া, ওই জমিগুলো বিক্রি করতে শুরু করছে। মোটামুটি তার বাবার কাছ থেকে প্রাপ্ত জমির অর্ধেক পর্যন্ত বিক্রি করে দিয়েছে আমার চিকিৎসার পিছনে। তো আলহামদুলিল্লাহ 2 বৎসর ধরে হসপিটালে থাকার পরে আমি মোটামুটি সুস্থ হয়ে ফিরে আসি। সবচেয়ে দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে যেই কথাটা বলি, আমি হসপিটালে থাকার পরে যখন আমি জানতে পারি আমি প্রচুর টাকার সংকটে ভুগতেছি, আমার চিকিৎসা করার জন্য আমার আম্মা মানুষের কাছ থেকে টাকা ভিক্ষা চাইতেছে, ওই সময় আমি সৌদি আরবে আমি শম্পার সঙ্গে যোগাযোগ করি, শাহেদার সঙ্গে যোগাযোগ করি যে আমার তো এই অবস্থা, আমি তো অ্যাক্সিডেন্ট করে হসপিটালে পড়েছি, আমার টাকার দরকার, আমার টাকা পাঠান। সৌদি আরব থেকে শম্পা বলেন বা আমার শাশুড়ি শাহেদা বলেন, একটা মিট পয়সা আমার জন্য পাঠায় নাই, 1 পয়সা আমার জন্য পাঠায় নাই। মানে টাকা তো পাঠায় নাই, বরং আমার শাশুড়ি তার যে ভাই ছিল, তার যে ছোটো ভাই ছিল, সেই ছোটো ভাই সৌদি আরবে নিয়ে গেছে, নিয়ে গিয়া আমার দোকানে বসাইছে এবং শম্পারে আমার দোকানে বসাইছে। শুধু তাই নয়, শম্পারে তিনি আরেকটা জায়গায় বিয়ে দিছে, এক সিলেটের ছেলের কাছে বিয়ে দিয়ে সেই ছেলের এসে আমার দোকানে বসাইছে। মানে আমার পুরো ব্যবসা তারা তাদের নিজের দখলে নিয়ে নিয়েছে, একটা পয়সা আমাকে দেয়নি। আমি সুস্থ হওয়ার পর আমি তাদেরকে ফোন করেছিলাম, তারা আমার ফোনটা পর্যন্ত রিসিভ করে নাই। আমি কফিলরে ফোন দিছি, ফোন দিয়ে বললাম যে দেখ এমন এমন ঘটনা, আমার সঙ্গে তো এমনি বেইমানি করছে। আমার কফিল আমারে বলে, তারা নাকি আমার কফিলরে বলছে আমি মরে গেছি এবং আমার নাকি দাফন কাফন হয়ে গেছে, এটা নাকি আমার বউ শম্পাও বলছে, আমার শাশুড়ি শাহেদাও বলছে। কফিল তো বলে আমি তো শুনেছি তুই মরে গেছিস। তো ভাই আসলেই মরে গেছি, আমি এখনও জিন্দা লাশ হয়ে আছে, আমার 2টা পা নাই, প্লাস্টিকের পা লাগাই দিছে, এই উঠলে বসতে পারি না, বসতে উঠতে পারি না। এখনও আমার পাশে আমার বউ রুজিনা আছে, আমার 2টা কন্যা সন্তান কিনে আমি রুজিনাকে নিয়ে এখনও যে জমিটুকুন রুজিনার আছে এগুলো দেখভাল করি, বর্গা বাগা দিয়ে দুমুটো ভাত খেয়ে কোনো রকমে আমি আমার বউ সন্তান আর মেয়েদেরকে নিয়ে বেশ ভালো আছি। আপন ভাই, আমার কষ্টের কথাগুলো আপনাকে তুলে ধরলাম, আপনাকে বললাম হাজারো প্রবাসী আছে বিদেশের মাটিতে, যাদের হাতে অল্প কিছু টাকা হলে তারা যেরকম মানে পাখা গজাইলে হঠাৎ করে যেমন হয় তেমন অবস্থা হয়েছে, মানে উলুর পাখা গজাইলে যা হয় তা আর কি। তো তারা যেন আমার গল্পটা শুনে একটু সতর্ক হোক। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সকালবেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা, এটাই দুনিয়ার নিয়ম। মানুষকে সচেতন করার জন্য হলে আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং রাত অনেক বেজে গেছে, এই মধ্যরাত পর্যন্ত যারা আমার সঙ্গে গল্পের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। এই গল্পটা সৌদি প্রবাসী সিরাজের জীবনের এক শিক্ষণীয় বাস্তব গল্প। আমি গল্পের শুরুতেই বলেছিলাম এই জীবনটা সত্যিই বড় বিচিত্র। এই জীবনে এই দুনিয়াতে আমি এসেছি একা, যাবো একা, আমার কবরেও কেউ যাবে না, মায়ের পেট থেকে আমার সঙ্গে কেউ বেরিয়ে আসেনি। সুতরাং জীবনের বাস্তবতা বড় কঠিন এবং সর্বোপরি সিরাজ ভাই যেটা করেছে তার জীবনে ভুল করেছে, তার স্ত্রীকে তিনি তালাক দিয়েছে, কিন্তু রুজিনার মতো মানুষ হয় না। এত কিছুর পরেও শেষ বয়সে স্বামীর হাত ধরেছে, স্বামীর চিকিৎসা করেছে, এখন পর্যন্ত রুজিনা আছে। এজন্যই হয়তো রুজিনার মতো মেয়েদের জন্যই হয়তো আজও পুরুষরা সংসার পাততে স্বপ্ন দেখে। আল্লাহ সৌদির মাটিতে শাহেদা এবং শম্পাকে হেদায়েত দান করুক এবং রুজিনা আর সিরাজুল ইসলামের বাকি জীবনটা সুখে কাটুক, এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে আমার নতুন দিন নতুন কোনো গল্পে। আজকের গল্পের মতামতটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।